অসাধারণ একটি গল্প ভ্যারিয়েশনটি সাবস্ক্রাইব করুন প্লিজ। রাত 12টা। অন্য দিনগুলোর মতো আজ আকাশে চাঁদ নেই। আকাশটা ভীষণ মেঘলা, হালকা বাতাস বইছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। সেহেরান হাইওয়ে একটা নির্জন রাস্তার ধারে গাড়িটা পার্ক করেছে। গাড়ির বডির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি দূরের অন্ধকার আকাশে। ঠোঁটের কোণে জ্বলছে ধোঁয়া ওঠা সিগারেট। সিগারেটের লালচে আলোটা বারবার জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। সেহরান নীরব, গম্ভীর কোনো ভাবনায় মশগুল হয়ে আছে। রাস্তা দিয়ে মাঝে মাঝে দুই একটা গাড়ি ঝড়ের গতিতে ছুটে যাচ্ছে, শব্দ করে মিলিয়ে যাচ্ছে দূরে। আর সেহরানের বাড়ি ফেরার কোনো তাড়া নেই। সেহরান পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের নখ খুলে গ্যালারিতে ঢুকলো। গ্যালারির নখ খুলে স্ক্রল করতে লাগলো। হঠাৎ হাতটা থেমে গেল। একটা ছবিতে ক্লিক করলো। ছবিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, এতগুলো বছর পরে চোখের সামনে না আসলেই পারতে। ভুলে যাওয়ার তো চেষ্টা করেছিলাম, তাহলে কেন আবার মনে করিয়ে দিতে আসলে? শেহরানের চোখের সামনে ভেসে উঠল সন্ধ্যার দৃশ্যটা। শেহরানের সংসদ ভবনে একটি মিটিং ছিল বিকেলের দিকে। মায়েরাকে বাসায় পৌঁছে দিয়ে সংসদ ভবনে এসেছিল। মিটিং শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। এখন 7:30 বাজে। শেহরান সংসদ ভবন থেকে বেরোতেই গাড়ি চলে আসলো। শেহরান গাড়িতে উঠে পড়ল। গাড়ি সংসদ ভবনের গেট পার হতেই শেহরানের চোখ থেমে গেল। ড্রাইভারকে তাড়াতাড়ি বলল গাড়ি থামাতে। ড্রাইভার গাড়ি থামাতেই শেহরান গাড়ির গ্লাস নামালো। দৃষ্টি তার রাস্তার এক সাইডে স্থির। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে তার লং স্কার্ট আর লুজ টপস। চুলগুলো পনিটেল করে বাঁধা। মেয়েটির পাশে একটি ছেলে দাঁড়িয়ে। মেয়েটি ছেলেটির সাথে হেসে হেসে কথা বলছে। এক প্রকার ঢলে ঢলে পড়ছে ছেলেটির ওপরে। ছেলেটিও ইয়ার্কির নাম করে মেয়েটির গায়ে স্পর্শ করছে বারংবার। শেহরান ঠোঁটের কোণে বাঁকা একটা হাসি নিয়ে দুই দিকে মাথা ঘুরিয়ে গাড়ির গ্লাস তুলে দিল। দূরের একটা গাড়ির হর্নের আওয়াজে শেহরানের ধ্যান ভাঙল। সিগারেটের আগুনের আঁচটা হাতে লাগার সাথেই সেটা ফেলে দিল। তারপরে নতুন একটি সিগারেট ধরালো। আজ আর কোনো বাধা নেই। হালকা বাতাস বইছে। মায়েরা ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। সেই 9টা থেকে অপেক্ষা করছে শেহরান, কিন্তু এখনো শেহরানের আসার নাম নেই। এখন 1টা বাজতে চলল। মায়েরা আরেকবার ঘড়ির দিক তাকালো। 12টা 43। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। তারপরে রুমে যেতে মন চাইছে না। এখান থেকে বাড়ির গেট দেখা যায়। ও ভেবেছে শেহরান যতক্ষণ না আসবে ও এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবে। শেহরান তো কখনো এত লেট করে না। সেই বিয়ের দিন রাতে যা লেট করেছিল, তারপরের থেকে প্রতিদিনই তো বাড়িতে ফিরে আসে 9টা 10টার দিকে। কিন্তু আজ এত লেট হচ্ছে কেন? মায়েরার ভীষণ টেনশন হচ্ছে। মানুষটার কি কিছু হলো? ভাবতেই মায়ের গলা শুকিয়ে আসলো। আকাশের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলো, যেন তাড়াতাড়ি শেহরান বাসায় ফিরে। ভাই ভাই, বিশাল বড় একটা নিউজ আছে। উচ্ছ্বসিত কণ্ঠে কথাগুলো বলতে বলতে মন্টু দৌড়ে আসলো। হাঁটুতে হাতের ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, বিশাল একটা নিউজ। ইলহাম মুখ তুলে মন্টুর দিকে তাকালো। ভ্রু কুঁচকে বলল, কিরে মন্টু, কি হয়েছে? আমার ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? আর ষাঁড়ের মতো চেঁচানোর মানেই বা কি? মন্টু মুখটা ভোঁতা করে বলল, ভাই, আপনি আমাদের ষাঁড় বলছেন? আমি একটা বিশাল বড় নিউজ এনেছি। ইলহামের ভ্রুজোড়া কুঁচকে গেল। ফোনের দিকে দৃষ্টি রেখে বলল, কি নিউজ? মন্টু দাঁত কেলিয়ে বলল, ভাই, বলতে পারি, তবে একটা শর্ত। শর্ত? কি শর্ত? ভাই, আপনি নিউজটা শোনার পরে আমি গ্যারান্টি দিতে পারি আপনি খুশিতে পাগল হয়ে যাবেন। তাহলে তো নিউজ আমি শুনতে চাই না রে মন্টু। আমি পাগল হতে চাই না। এখন আমার বিয়ে হয়নি। ভাই, শুনবেন তো কথাটা? আগে বলুন শর্ত মানবেন কি না? আচ্ছা, মানব। বল কি শর্ত? আমি জানি আমি যা বলবো আপনি শুনে 100% খুশি হবেন। আর খুশি হওয়ার পরে আমাদেরকে একটা পার্টি দিতে হবে। জম্পেশ একটা পার্টি। সাথে একটু ইয়ে হলে জমে যাবে। ইলহাম এবার মুখ তুলে মন্টুর দিকে তাকালো। আচ্ছা, শর্তে রাজি। এবার বল তো কি নিউজ এনেছিস?
ভাই, এমপি শেহরান মির্জা বাল্যবিবাহ করিয়েছে। কি? হ্যাঁ ভাই, টাটকা খবর। শেহরান মির্জা নাকি বাল্যবিবাহ করেছে। মেয়ের বয়স নাকি 18। ইলহাম হাঁ করে রইল। তুই সত্যি বলছিস? হ্যাঁ ভাই, মিথ্যা হলে কি আমি বলি? বলেন তো আপনি। তোর কথা যদি সত্যি হয় তাহলে তো সেই হবে রে মন্টু। ইলহাম ঠোঁটের কোণে কুড় হাসল। মন্টুর দিকে তাকিয়ে বলল, সমস্ত খোঁজ আমার চাই। মেয়েটার বাড়ি কোথায়, মেয়েটার বাবা কী করে, সমস্ত কিছু। আচ্ছা ভাই, সব খবর আমি এনে দিব। এখন আমি যাই। আচ্ছা। ও ভাই, বল। আমার তাহলে আমার শর্তটা রাজি তো আপনি? রাজি কি রে মন্টু? খুব রাজি। যা, 10 বোতল পেয়ে যাবি। সত্যি ভাই? ভাই, আপনি সেরা ভাই। আপনি মহান ভাই। ভাই সালাম নিবেন। আসছি ভাই বলেই মন্টু নাচতে নাচতে চলে গেল। ইলহাম মন্টুর যাওয়ার দিকে তাকিয়ে বলল, এবার তুমি কি করবে শেহরান মির্জা? তোমার কিচ্ছু করার নেই। তোমার পথ কিভাবে কাটতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। হা হা করে হেসে ফেলল। শেহরান 668টা ছবি ডিলিট করে ক্ষান্ত হলো। ওলে সমস্ত ছবি ডিলিট করে দিল, যে ছবিগুলো এতদিন যত্ন করে নিজের ফোনে রেখে দিয়েছিল। যত্ন বলে ভুল হবে, মূলত কাজের প্রেশার আর দায়িত্বের চাপে পড়ে নিজের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় হয়ে ওঠেনি কখনো। আর আজ জীবনের হিসাবটা মেলাতে গিয়ে বুঝতে পারল জীবনটা কেমন গোলকধাঁধায় আটকে গেছে, যেখান থেকে বেরোতে হলে অতীতকে মুছে ফেলতে হবে। মোবাইলের স্ক্রিনে একদৃষ্টিতে তাকিয়ে থেকে মাথায় আসলো মায়ের কথা। মেয়েটা তো ওর জন্য রোজ অপেক্ষা করে, আজও কি করছে ভাবতে শেহরানের টনক নড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1:30 বাজে। ও শিট! হাতের সিগারেটটার দিকে তাকিয়ে দেখলো এখনো অর্ধেক আছে। আর খেতে মন চাইল না। মনটা কেমন বিষিয়ে উঠল সিগারেটের প্রতি। হাতের সিগারেটটা ছুঁড়ে মারল দূরে। মোবাইলটা প্যান্টের পকেটে ঢুকিয়ে গাড়িতে উঠে বসলো। সন্ধ্যায় ড্রাইভারকে নামিয়ে দিয়েছিল। গাড়ি স্টার্ট দিল বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ 1 ঘন্টা জার্নি করে অবশেষে শেহরান বাড়িতে পৌঁছালো। গাড়ি পার্কিং লটে পার্ক করলো। গাড়ি থেকে নামতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। মিনিটের মধ্যে শেহরানকে ভিজিয়ে দিল। শেহরান একটু তাড়াহুড়ো করে ভেতরে ঢুকতে গিয়ে চোখ পড়ল নিজের রুমের ব্যালকনির দিকে। মায়েরা ব্যালকনির গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। কেন যেন মায়রাকে দেখে শেহরানের ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে গেল। আর দেরি করতে চাইল না, তাড়াহুড়ো করে বাসার মধ্যে ঢুকে পড়ল। মায়রার হঠাৎ চোখটা লেগে এসেছিল, কিন্তু গাড়ির শব্দ শুনতেই চোখ মেলে দেখলো শেহরানের গাড়ি। বাড়িতে ঢুকলো। দারোয়ান দাদু গেট আটকাচ্ছে। মায়রা তাড়াহুড়ো করে সোজা হয়ে দাঁড়ালো। তারপরে আস্তে আস্তে রুমের দিকে এগিয়ে গেল। রুমের মধ্যে প্রবেশ করতেই দেখলো শেহরান টাওয়াল দিয়ে ভেজা মাথা মুছছে। শেহরান মায়রাকে দেখে বলল, এখনো ঘুমাওনি? মায়রা নত মস্তকে মিনমিনে কণ্ঠে বলল, আজ আপনার এত লেট হলো কেন? শেহরান ঠোঁটের কোণে দুষ্ট হাসি নিয়ে বলল, 1 মিনিট, তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? সাথে সাথে মায়রা মাথা তুলে তাকালো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি জানলেন কি করে? তার মানে করছিলে, তাই তো? কি করছিলা? অপেক্ষা। মায়েরা সাথে সাথে মাথা নিচু করে লাজুক হাসলো। এই যা, ধরা পড়ে গেছে। এদিকে আসো। শেহরানের কথা শুনে মায়েরা ফট করে মুখ তুলে তাকালো। জিজ্ঞাসু দৃষ্টিতে শেহরানের মুখের দিকে চাইলো। আসো। মায়েরা আশেপাশে তাকিয়ে বলল, আমি? শেহরান চোখ ছোট ছোট করে বলল, তুমি নয়তো কে? এই রুমে আর কেউ আছে? না। তাহলে? মায়েরা শেহরানের কথা বুঝতে পেরে খানিক লজ্জা পেল। তারপরে ধীর পায়ে শেহরানের দিকে এগিয়ে গেল। একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। দ্রুতটুকু শেহরান দুষ্ট এসে ঘুচিয়ে দিল। মায়রার একদম নিকটে দাঁড়িয়ে টাওয়ালটা মায়রার হাতে ধরিয়ে দিল। দাও, মাথাটা মুছিয়ে দাও। মায়রা অবাক হয়ে শেহরানের মুখের দিকে তাকালো। আমি? তুমি নয়তো কে? আর কেউ আছে কি? না। তাহলে? নিশ্চয়ই তোমাকেই বলছি। আচ্ছা, তোমার সমস্যা কি? রোজ তো প্লেনের আগে তোমার মুখ চলে, আজ কি হয়েছে? এত শান্ত কেন? শেহরানের কথায় মায়েরা গোল গোল চোখে শেহরানের দিকে তাকালো। আমার মুখ প্লেনের আগে চলে? তা নয়তো কি? বলে শেহরান দুষ্ট এসে মায়রার
নাকটা টিপে দিয়ে মাথাটা একটু ঝুঁকে দাঁড়ালো। তারপর বলল, নাও তাড়াতাড়ি মুছো, ঠান্ডা লেগে যাবে আমার। মায়েরা টাওয়ালটা হাতে ধরে একটু পিছিয়ে গেল। আমি পারবো না। শেহরান চোখ ছোট ছোট করে মায়েরার দিকে তাকালো। পারবে না কেন? তোমাকে পারতেই হবে। বিয়ের দিন তো খুব জোর গলায় বলেছিলে তুমি আমার বউ। বউ শব্দটা শুনে মায়েরা একটু কেঁপে উঠল। শেহরানও কথাটা বলে হালকা অপ্রস্তুত হয়ে পড়ল। তারপর গলা খাকারি দিয়ে বলল, তাহলে এখন বউদের দায়িত্ব পালন করো। শেহরানের কথা শুনে মায়েরার কান দুটো গরম হয়ে গেল। কি লজ্জা! কই আসো। মায়েরা এগিয়ে এসে শেহরানের মাথায় হাত দিতে গেলে কিন্তু ঠাঁই পেল না। শেহরান দীর্ঘশ্বাস ফেলে বলল, ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম তুমি তো একটা পিচ্চি মেয়ে। তুমি কিভাবে আমাকে ঠাঁই পাবে? বলে মাথাটা ঝুঁকে দাঁড়ালো। মায়েরা পিচ্চি শব্দটা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। মায়েরা কাঁপা কাঁপা হাতে টাওয়ালটা দিয়ে শেহরানের ভেজা চুল মুছে দিতে লাগলো। পানির ফোঁটাগুলো গাল বেয়ে শার্টে পড়েছে। মায়েরার নিঃশ্বাস আটকে আসছে। শেহরান চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মাথাটা আর একটু ঝুঁকিয়ে দিল। ফিসফিস করে বলল, আর একটু জোরে, মাথা ব্যথা করছে। মায়েরা হু বলে বলে মাথা নাড়ল। হাতটা অনিচ্ছায় শেহরানের চুলের ভিতর চলে গেল। চুলগুলো ভিজে একদম ঠান্ডা। মায়েরার বুকের ভিতর ধুকপুকানি বেড়ে গেল। পিচ্চি বলেন কেন? মায়েরা হঠাৎ রাগী রাগী গলায় বলে উঠল। কিন্তু গলার স্বর কাঁপছে। শেহরান এক চোখ খুলে তাকালো। ঠোঁটের কোণে সেই দুষ্ট হাসি। পিচ্চি না তো কি? এইটুকু হাত আমার কান পর্যন্তই পৌঁছায় না। বলে শেহরান মায়েরার দিকে ঝুঁকে কানে ফিসফিস করে বলল, তবে মনটা অনেক বড়, আমার জন্য অপেক্ষা করে বসিয়ে থাকে। সাথে সাথেই মায়েরার কান দুটো টুকটুকে লাল হয়ে গেল। আমি অপেক্ষা করিনি। মায়েরা মাথা নিচু করে আমতা আমতা করলো। করনি? শেহরান মায়েরার হাত থেকে টাওয়ালটা নিয়ে নিল। তারপর মায়েরার থুতনিতে আঙ্গুল দিয়ে মুখটা উপরে তুলল। চোখ দেখেই বোঝা যায়, ঘুম ঘুম চোখে। রাত 1টা পর্যন্ত কে জেগে থাকে শুনি? মায়েরা শেহরানের চোখে চোখ রাখতে পারল না। লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। শেহরান হঠাৎ মায়েরার কপালে টাওয়াল দিয়ে আলতো করে চাপ দিল। বউয়ের দায়িত্ব শুধু মাথা মোছানো না মায়েরা। কথাটা শুনে মায়েরা কেঁপে উঠল। শেহরান আর একটু কাছে এসে বলল, বউয়ের দায়িত্ব হলো রাত জেগে বরের জন্য দরজা খোলা রাখা, আর বর লেট করে ফিরলে বকা দেওয়া। মায়েরা নিচু গলায় বলল, বকা দিব না। শেহরান ভ্রু নাচিয়ে বলল, তাহলে কি করবে? মায়েরা আর উত্তর দিতে পারল না। এক দৌড়ে ব্যালকনিতে চলে গেল। মায়েরার আচরণ দেখে শেহরান হা হা করে হেসে ফেলল। মায়েরা লাল টুকটুকে বেনারসি পরে মাথায় ঘোমটা টেনে বসে আছে। বিছানার চারপাশে গোলাপ আর গাঁদা ফুল ছড়ানো। মায়েরার বুকের ভেতর ধুকপুক করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঘোমটার ফাঁক দিয়ে একবার আয়নার দিকে তাকালো। সাথে সাথে লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। হঠাৎ খট করে দরজা খোলার শব্দ আসলো। মায়েরা একটু কেঁপে উঠল। দরজা খুলে শেহরান ভেতরে ঢুকলো। গাড়ির নেভি ব্লু শেরওয়ানি, চুলগুলো একটু এলোমেলো, কপালে বিন্দু বিন্দু ঘাম। ধীর পায়ে হেঁটে বিছানার কাছে আসলো। মায়েরা আরো গুটিয়ে বসলো। দুই হাতে বিছানার চাদর খামচে ধরলো। শেহরান বিছানার এক কোণে বসলো। কোনো কথা বলল না। শুধু আস্তে করে মায়েরার মাথার ঘোমটাটা সরিয়ে দিল। লাল ওড়না সরে যেতেই মায়েরার মুখটা বেরিয়ে আসলো। লজ্জায় মাথা নিচু করে ফেলল। শেহরান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আঙ্গুল দিয়ে মায়েরার থুতনি ছুঁয়ে মুখটা উপরে তুলল। মায়েরা শুধু চোখ বন্ধ করে ফেলল। গাল দুটো আরো লাল হয়ে গেল। শেহরান মুচকি হাসলো। খুব কাছে এসে ফিসফিস করে বলল, চোখ খোলো। মায়েরা আস্তে করে চোখ খুলল। সামনে শেহরানের চোখ, একদম কাছে। নিঃশ্বাসের গরম বাতাস গায়ে লাগছে। শেহরান আর একটু ঝুঁকে আসলো। মায়েরার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো, তারপর গালে। তারপর মায়েরার সারা শরীর কেঁপে উঠল। ও চোখ খোলার চেষ্টা করলো। দেখলো শেহরান ওর ঠোঁটের দিকে এগিয়ে আসছে, খুব আস্তে, খুব কাছে। মায়েরার নিঃশ্বাস যেন আটকে আসছে, হার্টবিট বেড়ে যাচ্ছে শেহরানের গরম স্পর্শে। ঠিক তখনই মায়েরা চোখ খুলে ধরপড় করে উঠে বসলো। বুক ধরফর করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম।
আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আসলে কোথায় আছে। সামনে সেহরান একটু ঝুঁকে তীক্ষ্ণ চোখে মায়রার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, চিল্লাচ্ছেন কেন? সেহরান ভ্রু কুঁচকে বলল, আধা ঘন্টা ধরে ডাকতেছি, স্বপ্নে কি করছিলা? ঘুমের মধ্যে মুচকি মুচকি হাসছো। কথাটা শুনেই মায়রার সব মনে পড়ে গেল। গাল দুটো লাল হয়ে গেল। আমতা আমতা করে বলল, স্বপ্ন? স্বপ্নে কিছু না। সেহরান তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, থাক, বলতে হবে না। নিচে তোমার মামা বসে আছে, 9টা বাজে, তাড়াতাড়ি ফ্রেশ হও। বলেই সেহরান রুম থেকে বেরিয়ে গেল। মায়েরা বালিশে মুখ গুজে বসে রইল। স্বপ্নটা এত রিয়েল ছিল যে এখনো গালে সেহরানের স্পর্শ লেগে আছে। মনে হচ্ছে লজ্জায় মায়ের কান গরম হয়ে যাচ্ছে। ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজেকে দেখে বিড়বিড় করে বলল, ধুর, স্বপ্ন কেন ভাঙলো? হঠাৎ মায়েরা সেহরানের বলা আরেকটা কথা মনে পড়ল, মামা এসেছে। মামা? মায়েরা অবাক হলো। মামা বিয়ের পরে আরও একবারও খোঁজ নেয়নি। বিয়ের পর মেয়েরা যে তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যায়, ওর তো বাবার বাড়ি নেই, ওই তো থাকতো মামার বাড়িতে, কিন্তু বিয়ের পরে তো একবারও যেতে পারেনি। ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় রফিক মিয়া বসে আছেন। মূলত তিনি ভাগ্নি আর ভাগ্নি জামাইকে দাওয়াত দিতে এসেছেন। বিয়ের পরে যেহেতু সেহরান আর মায়েরা বাসায় যায়নি, তাই শানা বেগম চা নাস্তা টি টেবিলের ওপর দিলেন। মুচকি এসে সোফায় বসলেন। পাশেই রায়হান মির্জা বসে গল্প করছেন রফিক মিয়ার সাথে। সিঁড়ি দিয়ে সেহরানকে আসতে দেখে রফিক মিয়া মুচকি হাসলেন। রায়হান মির্জা গলা খাকারি দিয়ে রফিক মিয়ার উদ্দেশ্যে বললেন, তা বেয়াই, আপনার কাজ কেমন চলছে? জি, আল্লাহর রহমতে ভালোই চলছে। সেহরান এসে পাশে একটা সোফায় বসলো, কিন্তু রফিক মিয়ার দিকে একবারও তাকালো না। এতে রফিক মিয়ার মুখটা ছোট হয়ে গেল। তিনি বুঝতে পারলেন সেহরান হয়তো এখনো সেই বিষয়টা নিয়ে ওনার উপরে বিরক্ত। তবুও মুচকি হেসে বললেন, কেমন আছো বাবা? সেহরান ফোনের দিকে দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। ব্যাস এতটুকুই, আর কোনো কথা বলল না। শাহনাজ বেগম ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকালেন। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। ছেলেটা যে এমন কেন বোঝা যায় না। মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। একটা স্কার্ট আর লুজ টপস পরে নিল। রাতে যেহেতু প্লাজো গেঞ্জি পরে ঘুমায়, সেজন্য এখন চেঞ্জ করতে হলো। শাশুড়ির সামনে প্লাজো গেঞ্জি পরে বেড়াতে পারে, কিন্তু বাইরে যেহেতু শ্বশুর আছে, তাই চেঞ্জ করতেই হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা বেজে গেছে, তাই একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো। মামা এসেছে, মামার সাথে কতদিন দেখা হয়নি, ভাবতে মনটা খুশি হয়ে গেল। রফিক মিয়া গলা ঝেড়ে বললেন, আসলে বিয়াই, আমি এসেছি একটা কাজে। কথাটি শুনেই শেহরানের হাত থেমে গেল। রায়হান মির্জা চায়ের কাপটা টেবিলের উপর রেখে মুচকি এসে বলল, হ্যাঁ বিয়াই বলুন, আমি শুনবো আপনার কথা। শাহানা বেগমও মাথা নাড়লেন। রফিক মিয়া আশ্বস্ত হয়ে বললেন, আসলে আমি শেহরান বাবাকে আমার ভাগ্নিকে দাওয়াত দিতে এসেছি। আসলে বিয়ের পরে তো নিয়ম থাকে, বিয়ের 2 দিন পরে বাবার বাড়িতে জামাইকে নিয়ে বেড়াতে যায় মেয়েরা। মায়েরার যেহেতু বাবা মা নেই, আমি ওর মামা, আমি ওকে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছি। সেহেতু আমার তো দায়িত্ব পড়ে আমার মেয়ে জামাইকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার। আসলে আমার অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন। কথাটুকু বলেই রফিক মিয়া মাথাটা নত করে ফেললেন। রায়হান মির্জা হাঁ করে হেসে ফেলল। আরে ভাই, আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? লজ্জা পাবেন না, শেহরান তো আপনার ছেলের মতোই। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি বলো? শাহানা বেগমও হেসে বললেন, একদম ঠিক বলেছে বেয়াই, আপনি একদম লজ্জা পাবেন না। রায়হান মির্জা আবার বললেন, আপনি আপনার মেয়ে জামাইকে নিয়ে নিজের বাড়িতে দাওয়াত দেবেন, এতে লজ্জার কি? অবশ্যই যাবে তারা, আপনি খালি বলুন কবে যেতে হবে। শেহরান তীক্ষ্ণ চোখে বাবার দিকে চাইল, কিন্তু কিছু বলল না। রফিক মিয়া বললেন, আসলে আমি চাচ্ছিলাম ওরা যদি কালকে যায় তাহলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দুজনকেই পাঠিয়ে দিব কালকে।
হাসতে হাসতে রায়হান মির্জা কথাগুলো বললেন। শেহরান বাবার দিকে তাকিয়ে বলল, বাবা। রায়হান মির্জা ছেলের দিকে তাকিয়ে বলল, বলো, তুমি কিছু বলবে? আমি কোথাও যেতে পারবো না, আমার জরুরি মিটিং আছে কালকে। শাহানা বেগম তীক্ষ্ণ চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, মিটিং তো পরেও করা যায়, 3 দিনেরই তো ব্যাপার। 3 দিনের জন্য কোনো সমস্যা হবে না আশা করি আম্মু। শেহরান বিরক্ত চোখে মায়ের দিকে তাকালো। মায়েরা দৌড়ে এসে মামাকে জড়িয়ে ধরল। মামা কেমন আছো? তোমার কথা খুব মনে পড়ছিল। মায়েরার কণ্ঠে খুশি উপচে পড়ছে। রফিক মিয়া মায়েরার মাথায় হাত বুলিয়ে দিলেন। চোখ দুটো ছলছল করে উঠল। ভালো আছি মা, তুই কেমন আছিস? শরীরটা ঠিক আছে তো? মায়েরা মাথা নেড়ে বলল, হ্যাঁ মামা, একদম ভালো আছি। বলে মামার দিকে তাকিয়ে লাজুক হাসল। শাশুড়ির সামনে লজ্জা লজ্জা ভাব। শাহানা বেগম মায়েরার কাণ্ড দেখে মুচকি হাসলেন। রফিক মিয়া মায়েরার দিকে তাকিয়ে আবার শেহরানের দিকে চাইলেন। শেহরান ফোনে তাকিয়ে আছে, একবার মুখ তোলেনি। রফিক মিয়া বুকের ভেতরটা কেমন করে উঠল। উনি গলা খাকারি দিয়ে বললেন, তা বাবা, কালকে যাবে তো? বাড়ির সবাই তোমাদের জন্য অপেক্ষা করে আছে। শেহরান ফোন স্ক্রল করতেই ব্যস্ত। গম্ভীর গলায় বলল, বললাম তো আমার মিটিং আছে, সময় হবে না। কথাটা শুনে ড্রয়িং রুমে নীরবতা নেমে এলো। রায়হান মির্জা ছেলের দিকে কড়া চোখে তাকালেন। শেহরান, বিয়ার মশাই কষ্ট করে দাওয়াত দিতে এসেছে, আর তুমি না করে দিচ্ছ? শাহানা বেগমের সাথে বললেন, 3 দিনের তো ব্যাপার বাবা, মিটিং পরে করলেও চলবে। বেয়াই মশাই এর বাড়িতে যাওয়া ফরজ। বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ির লোক যায় না, এটা কেমন দেখায় বলো? শেহরান বিরক্ত হয়ে মায়ের দিকে তাকালো। আম্মু, তুমি বুঝতেছো না কেন? আমার সত্যি কাজ আছে। কাজ সবসময় থাকে, সংসারও করতে হবে। শাহানা বেগম দৃঢ় গলায় বললেন। তারপর রফিক মিয়ার দিকে তাকিয়ে হেসে বললেন, বেয়াই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার ছেলেকে পাঠিয়ে দিব। রফিক মিয়া স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মায়ের এতক্ষণ চুপচাপ মামার পাশে বসে সব শুনছিল। শেহরানের না শুনে ওর মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। শেহরান আর চোখে একবার মায়েরার দিকে তাকালো। মায়েরা মাথা নিচু করে আঙ্গুল দিয়ে সোফার কোণা খুঁড়ছে, চোখে পানি টলমল করছে। শেহরান মনে মনে বলল, ধুর, আবার সিনক্রেট করবে। লম্বা একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু একদিনের জন্য। সাথে সাথে মায়েরা অবাক হয়ে শেহরানের দিকে তাকালো। সত্যি যাবেন? শেহরান চোখ সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ যাব, তবে বেশি নাটক করবা না, আর বেশি কথা বলবা না কিন্তু। মায়েরা খুশিতে লাফিয়ে উঠতে গিয়েও নিজেকে সামনে নিল, শুধু মাথা নেড়ে বলল, আচ্ছা। রফিক মিয়া আর রায়হান মির্জা দুজনে হেসে ফেললেন। শাহানা বেগম মনে মনে বললেন, এই ছেলেকে সোজা করতে হলে মায়রাকেই লাগবে। বিকেল 4টা। শেহরান বালিশে মুখ গুজে উপর হয়ে ঘুমাচ্ছে। পাশে মায়েরা বসে হাতের লেখা করছে। কিছুদিন না লেখার কারণে হাত কাঁপছে, তাই প্র্যাকটিস করছে। কালকে সন্ধ্যায় সাইরা কিছু খাতা কলম ডায়েরি দিয়ে গেছে, তাই ডায়েরিতে মায়েরা লিখছে, একবার গান লিখছে, একবার কবিতা লিখছে। এগুলো মূলত হাতের লেখা প্র্যাকটিসের জন্য। সাইরা ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়ালো। প্রথমে দরজায় হাত দিয়ে রুমে ঢুকতে গেল, কিন্তু পরক্ষণেই পিছিয়ে আসলো, কারণ তার ভাইয়ের এখন বিয়ে হয়েছে। এখন তো আর যখন তখন রুমে যাওয়া যাবে না, তাদের একটা প্রাইভেসি আছে। তাই বাইরে থেকেই ডাক দিল, ভাবি, ভাবি, আম্মু তোমাকে রুমে ডেকেছে। মায়েরা সায়রার কণ্ঠ শুনে বেরিয়ে আসলো। দরজা খুলে সায়রাকে দেখে বলল, ডাকছো আপু? সায়রা মুচকি এসে বলল, আম্মু তোমাকে নিচে ডাকছে, তাড়াতাড়ি এসো, বলেই চলে গেল। মায়েরা চিন্তিত মুখ নিয়ে শাশুড়ির রুমের দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে নক করলো। শাহানা বেগম বিছানার ওপর বসে একটা বই পড়ছেন, পাশেই সায়রাও আছে। মায়েরা একটু ইতস্ত করে বলল, আম্মু আসবো? আরে মায়েরা, দাঁড়িয়ে কেন, আসো। মায়েরা শান্ত পায়ে রুমের মধ্যে এগিয়ে গেল। শাহানা বেগম মায়েরাকে বিছানায় বসার ইশারা করলেন।
মায়েরা আস্তে করে বিছানায় বসলো। একবার সায়রার দিকে তাকালো। সায়রা বসে ফোন টিপছে। মায়েরা হাতের মধ্যে 2 আঙ্গুল কচলাতে লাগলো। শাহানা বেগম মায়েরার অস্থিরতা দেখে মুচকি হাসলেন। তারপর বললেন, টেনশন হচ্ছে? মায়েরা একটু অপ্রস্তুত হয়ে গেল। না আসলে আম্মু, থাক, কিছু বলতে হবে না। কালকে তো মামার বাড়িতে যাচ্ছ, ভালো কোনো পোশাক আছে? মায়েরা অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালো। মানুষটা ও এই বাড়িতে আসার পর থেকেই ওর সমস্ত খোঁজখবর রাখে। ওর কখন কি লাগবে না বলতেই বুঝে যান। ভাবতে ঠোঁটের কোণে শান্তির হাসি খেলে গেল। জীবনে কিছু পাক বা না পাক, একজন ভালো শাশুড়ি তো পেয়েছে। কি হলো, কথা বলছো না কেন? মায়েরা নড়ে চড়ে বসলো। তারপরে মিনমিনে গলায় বলল, আম্মু, যা আছে আমি ম্যানেজ করে নিতে পারবো। শাহানা বেগম গম্ভীর চোখে মায়েরার দিকে তাকালেন। তারপরে বললেন, আমি কি তোমাকে ম্যানেজ করতে ম্যানেজ করে চলতে বলেছি? আমি তোমাকে জিজ্ঞেস করেছি ড্রেস আছে কি না। মায়েরা একটু অপ্রস্তুত হয়ে বলল, জি না। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমরা 3জন শপিংয়ে যাব। মায়েরা রুমে এসে দেখলো শেহরান এখনও ঘুমাচ্ছে। ও আস্তে করে আলমারি খুলে একটা সিম্পল জামা বের করলো, সাদার মধ্যে হালকা নীল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে চুল আঁচড়ে নিল, হালকা করে লিপস্টিক দিল। সায়রা দরজায় টোকা দিয়ে বলল, ভাবি রেডি? মায়েরা দরজা খুলে বলল, হ্যাঁ আপু। নিচে শাহানা বেগম আগেই রেডি হয়ে বসে আছেন। গাড়ির ড্রাইভারকে ফোন করে বলেছেন গাড়ি বের করতে। 3জন মিলে গাড়িতে উঠে বসলো। শাহানা বেগম মাঝে, 2 পাশে মায়েরা আর সায়রা। রাস্তায় তেমন জ্যাম ছিল না। বিকেলে বাতাসের গাছের পাতা নড়ছে। সায়রা সারা রাস্তা বকবক করছে। মায়েরা চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। 20 মিনিট পর গাড়ি একটা বড় শপিং মলের সামনে থামলো। 3জন নেমে ভেতরে ঢুকলো। শাহানা বেগম প্রথমে মায়েরাকে নিয়ে একটা বুটিকে ঢুকলেন। শাহানা বেগম একটা মেরুন কালারের জামদানি 3 পিস হাতে নিয়ে মায়েরার গায়ে ধরলেন, এটা দেখো। মায়েরা ট্রায়াল রুমে গিয়ে পরে আসলো। শাহানা বেগমও মাথা নাড়লেন। তারপর আরও 2টা ড্রেস দেখলেন, একটা আকাশি কালার আর একটা সাদা। বিল পে করে বেরিয়ে আসলেন। তারপর সায়রার জন্য 2টা ড্রেস নিলেন। শেষে জুতার দোকানে গেলেন। মায়েরার পায়ের মাপ দেখে 2 জোড়া জুতা কিনলেন, একটা হিল, একটা ফ্ল্যাট। শপিং শেষ করে সন্ধ্যার দিকে বাসায় ফিরল। বাসায় ঢুকে শেহরান সোফায় বসে ফোন টিপছিল। 3জনকে ব্যাগ হাতে দেখে ভ্রু কুঁচকে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? শাহানা বেগম বললেন, শপিংয়ে। কাল মামার বাড়ি যাবে না? ড্রেস লাগবে না? শেহরান মায়েরার দিকে তাকালো। মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শেহরান কিছু বলল না। মায়েরা রুমের দিকে চলে গেল। শেহরান মায়েরার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মায়েরা ধীরে সুস্থে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসলো। হাতে শপিং ব্যাগগুলো সোফার এক কোণে রেখে দিল। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চুলগুলো এলোমেলো হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মায়েরা বিড়বিড় করে বলল, আগে ফ্রেশ হতে হবে। তাই ওয়াশরুমের দিকে চলে গেল। এদিকে শেহরান রুমে ঢুকে দেখলো রুম ফাঁকা, মায়েরা নেই। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ফোনটা বেজে উঠল। শেহরান ফোন হাতে নিয়ে নাম না দেখেই রিসিভ করলো। ওপাশ থেকে রনির কণ্ঠ ভেসে আসলো, ভাই, আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? ভালো ভাই। শুনেন, সমস্ত কিছু রেডি, একদম ওকে। আর ভাবি, মানে সরি ভাই, আমার সব কাগজপত্র রেডি হয়ে গেছে। শেহরান কপাল কুঁচকে বলল, এত বকবক করার দরকার নেই। রনির সাথে সাথে গলা খাকারি দিল, না ভাই, মানে আমি তো জাস্ট আপডেট দিলাম। আপনি তো আবার রাগ করেন, তাই আগে থেকেই সরি বলে নিলাম। শেহরান দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেটাও একদম মায়রার মতো, বেশি বকবক করে। আচ্ছা, রাখো বলেই ফোনটা কেটে দিল। 5 মিনিট পরে মায়রা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ভেজা চুলে থেকে টপ টপ করে পানি পড়ছে। শেহরান ব্যালকনিতে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। মায়রা আস্তে করে গিয়ে সোফার ওপরে রাখা ব্যাগগুলো হাতে তুলে নিল। আলমারির দরজা খুলে ড্রেসগুলো এক এক করে
ভাঁজ করে রাখতে লাগলো। মেরুন জামদানিটা সবার ওপরে রাখলো। তারপরে আকাশি কালারটা রাখার সময় একবার ব্যালকনির দিকে তাকালো। শেহরানকে দেখে চমকে উঠল। এতক্ষণ খেয়াল করেনি শেহরানকে। মায়েরা বিড়বিড় করে বলল, রুমে কখন আসলো আর আজ এই লোকের কি হয়েছে? আলমারির তাকে জুতার বক্স দুইটা রাখতে গিয়ে একটু উঁচু হতে হলো। হাত নাগালে পাচ্ছে না, তাই পায়ের ওপর ভর দিয়ে রাখলো। ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, কি করছো? মায়েরা সাথে চমকে উঠল। হাত থেকে একটু হলেই বক্সটা পড়ে যেত। মায়েরা বিরক্তি নিয়ে পেছনে ঘুরে দেখলো শেহরান দাঁড়িয়ে আছে। মায়েরা গলায় হালকা ঝাঁজ নিয়ে বলল, জুতোগুলো রাখছিলাম। শেহরান কিছুই বলল না। দু কদম এগিয়ে এসে বক্সটা মায়ের হাত থেকে নিয়ে ওপরে তাকে রেখে দিল। তারপরে আবার ব্যালকনির দিকে চলে গেল। মায়েরা ভ্রু কুঁচকে শেহরানের যাওয়ার দিকে তাকিয়ে বলল, অদ্ভুত লোক একটা। পেছনে ফিরে আলমারির দরজা আটকাতে গিয়ে ভেতরে একটা ছবি চোখে পড়ল। ছবিটা আলমারির এক কোণে একটা ফাইলের নিচে চাপা দেওয়া রয়েছে। মায়েরা আস্তে করে ছবিটা হাতে তুলে নিল। ছবিটা দেখেই বুকের ভেতরটা ধক করে উঠল। এটা সেদিনকার সেই ছবিটা। এর আগেও একবার মায়েরা এই ছবিটা দেখেছিল। শেহরানের হাতে ছিল তখন, কিন্তু তখন মায়েরা গুরুত্ব দেয়নি। ছবিতে একটা মেয়ে। মায়েরা ছবিটার দিকে তাকিয়ে রইল, চোখের পাতা পড়ছে না। ঠিক তখনই ব্যালকনি থেকে শেহরানের কণ্ঠ ভেসে আসলো, মায়েরা। মায়েরা চমকে উঠল। তাড়াতাড়ি ছবিটা আগের জায়গায় রেখে আলমারির দরজা লাগিয়ে দিল। শেহরান ব্যালকনি থেকে রুমে আসলো, দেখলো মায়েরা আলমারির সামনে একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। শেহরানের কেমন অদ্ভুত একটা অনুভূতি হলো, মেয়েটাকে কেমন যেন লাগছে। শেহরান দুই কদম এগিয়ে এসে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো সমস্যা? মায়েরা চমকে উঠল। তাড়াতাড়ি মাথা তুলে শেহরানের দিকে তাকালো। আমতা আমতা করে বলল, না কিছু না, এমনি মাথাটা একটু ধরেছে। শেহরান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মায়েরা আস্তে করে চোখ নামিয়ে নিল। শেহরান আর কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, বলে রুম থেকে বেরিয়ে গেল। মায়েরা দরজার দিকে তাকিয়ে রইল। শেহরান সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবলো, হঠাৎ কি হলো এই মেয়ের? একটু আগেও তো ঠিক ছিলে। শেহরানের চলে যাওয়ার দিকে মায়েরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ চোখ দিয়ে টপ টপ করে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মায়েরা খুব আস্তে করে বিড়বিড় করে বলল, আমি কি খুব বড় ভুল করে ফেলেছি? কথাটা বলেই নিজের হাত দিয়ে চোখের পানি মুছল। সকাল 7টা। জানলা দিয়ে রোদ এসে রুমের মেঝেতে পড়েছে। বাইরে থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। মায়েরা ঘুম থেকে উঠেছে প্রায় ঘন্টাখানেক আগে। এখনো বিছানা থেকে নামেনি। রাতের ঘুমটা ভালো হয়নি, চোখ দুটো ফুলে গেছে। মায়েরা একদৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে এদিকে শেহরানের সকালের জগিং সেরে বাড়ি ফিরল। গায়ের টি শার্টটা ঘামে ভিজে গেছে। শেহরান আস্তে করে রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। মায়েরা বিছানায় বসে আছে। মায়েরাকে দেখে শেহরান একটু থমকে দাঁড়ালো। মায়েরাকে কেমন অস্বাভাবিক রকমের শান্ত দেখাচ্ছে, যেটা আগে কখনো ওর মধ্যে দেখেনি। শেহরান ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। মায়েরা আনমনে চেয়ে আছে জানালার দিকে, যেন গভীর কোনো ভাবনায় ব্যস্ত। শেহরান হালকা গলা খাকারি দিয়ে মায়েরার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। মায়েরা চমকে শেহরানের দিকে চাইলো। ও তো এতক্ষণ খেয়ালই করেনি। শেহরান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার কি কিছু হয়েছে? মন খারাপ? মায়েরা একটু অপ্রস্তুত হয়ে ছোট করে বলল, না। শেহরান লম্বা একটা শ্বাস নিয়ে বলল, সমস্যা হলে বলতে পারো আমার সাথে। মায়েরা মাথা নিচু করে বলল, না, কোনো সমস্যা না। শেহরান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর শুধু বলল, আচ্ছা। মায়েরা আস্তে করে বলল, হুম। শেহরান আর কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে গেল। রুমে আবার নীরবতা নেমে আসলো। মায়েরা শেহরানের যাওয়ার দিকে তাকালো। একটা শ্বাস নিয়ে বিছানায় শরীর এলিয়ে দিল। কিচ্ছু ভালো লাগছে না। শেহরান 10 মিনিট পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো, একেবারে গোসল সেরে। রুমে এসে ভ্যানিটির সামনে দাঁড়িয়ে চুলে ব্ল্যাক ব্রাশ করছিল। আয়নার মধ্যে
মায়রার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, তুমি কি লাগেজ গুছিয়েছো? তোমার আমাদের কিন্তু বেরোতে হবে। মায়রা অবাক হয়ে সেরেনের দিকে তাকালো। উনি তাহলে যাবেন? আর ওনার মনে আছে আমরা আজকে কোথায় যাব? ভাবতে মনটা একটু ভালো হয়ে গেল। মায়েরার নীরবতা দেখে শেহরান পেছনে ফিরে তাকালো। ভ্রু কুঁচকে বলল, তুমি কি যেতে চাও না তোমার মামার বাড়ি? মায়েরার সাথে সাথে চঞ্চল পায়ে বিছানা থেকে নেমে পড়ল। শেহরানের সামনে দাঁড়িয়ে একটু হাসতে হাসতে বলল, আপনি সত্যি যাবেন? আপনার মনে আছে আজকে আমরা যাব? মনে থাকবে না কেন? কালকে না তুমি যাওয়ার জন্য শপিং করে আসলে? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কথাটি বলেই শেহরান আবার ভ্যানিটির দিকে ঘুরে দাঁড়ালো। মায়েরা নিজের মন খারাপকে প্রকাশ না করে বলল, আমার কিছুই হয়নি। আপনি 5 মিনিট দাঁড়ান, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। শেহরান মায়েরার যাওয়ার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে ফিক করে হাসলো। বিড়বিড় করে বলল, এই মেয়েটা না কখন কি করে ও হয়তো নিজেও জানে না। এই দেখলাম মন খারাপ আবার এখনই নাচতে নাচতে যাচ্ছে। অবশেষে সেই সময় চলে আসলো। ড্রাইভার একটা লাগেজ নিয়ে গাড়িতে তুলল। মায়েরা এখনও আসেনি। শেহরান গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 10:30 বাজে। মায়েরা এখনও কোনো খোঁজ নেই। মায়েরার মামা বাড়ি যেহেতু গ্রামে, তাই যেতে প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে। মায়েরা একটি 3 পিস পরে মাথায় হিজাব বেঁধে রেডি হয়েছে। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। সদর দরজা পেরোতে দেখলো শেহরান গাড়ির সামনে দাঁড়িয়ে পায়চারি করছে। মায়েরা দুষ্ট এসে একদম ভাব নিয়ে এগিয়ে এসে বলল, সরি সরি, রাস্তায় জ্যাম ছিল। শেহরান ভুরু কুঁচকে বলল, বাড়ির গেট থেকে গাড়ি পর্যন্ত আসতে জ্যাম পাইলা কই? মায়েরা একটু ও না ঘাবড়ে বলল, আরে ওই যে বিড়ালটা রাস্তা কেটে দিয়েছিল অশুভ, তাই 5 মিনিট দাঁড়িয়েছিলাম। হিহি। শেহরান বিরক্তি নিয়ে বলল, এতক্ষণ তো শান্তই ছিলে, আবার শুরু হয়ে গেল? মায়েরা আবার হেসে বলল, আর হ্যাঁ, নাস্তা করেছেন? আমি কিন্তু 4টা পরোটা, 2টা ডিম, 1 কাপ চা খেয়ে আসছি। বাড়িতে গিয়ে কি খাওয়াবে কে জানে, আগে থেকেই পেট ভরে নিলাম। শেহরান দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারকে বলল, চলো। মায়েরা গাড়ির সামনের দিকে সিটে উঠতে যাবে। শেহরান ঠান্ডা কণ্ঠে বলল, পেছনে আসো। কেন? আমি পেছনে যাব না। শেহরান দাঁতে দাঁত চেপে বলল, আমি যা বললাম তাই করো, পেছনে আসো। মায়েরা মুখ কালো করে পেছনের সিটে বসলো। তারপর শেহরানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আস্তে একটা খাটাস লোক। শেহরান রাগে চোখে তাকাতেই মায়েরা হি হি করে হেসে ফেলল। শেহরান আর সহ্য করতে না পেরে বলল, চুপচাপ বসে থাকবা, একটা কথাও না। মায়েরা সাথে সাথেই চুপ মেরে গেল। কিছুক্ষণ পেরোতেই আবার ফিসফিস করে বলল, আচ্ছা গাড়িতে গান ছাড়বেন? সায়রাপুর ফোনে একটা নতুন গান শুনেছি, বাঁশিওয়ালা রে। ড্রাইভার গাড়ি থামাও, আমি নেমে যাই। মায়েরা ভয় পেয়ে সাথে সাথে বলল, না না, আমি চুপ, একদম চুপে মুখে তালা বলেই নিজের মুখে হাত দিয়ে বসে রইল। কিন্তু 1 মিনিট পরে আবার ফিসফিস করে বলল, ভাইয়া পানি খাবো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, 4 ঘন্টা কেমনে কাটাবো? গাড়ির মধ্যে পিনপত নীরবতা। শেহরান গম্ভীর মুখে বসে ফোন স্ক্রল করছিল। পাশে মায়েরা বসে অস্থির হয়ে উঠেছে কিছু বলার জন্য, কিন্তু শেহরান মায়েরার কথা শুনবে না বলে কানে হেডফোন গুঁজে বসে আছে। মায়েরা একবার শেহরানের দিকে বিরক্তি চোখে চাইল। শেহরান যেন ইচ্ছে করেই ফোনের মাঝে ডুবে আছে। মায়েরা গাড়ির জানালা দিয়ে বাইরে দেখলো রাস্তার ধারে এক লোক হাওয়াই মিঠাই বিক্রি করছে। হাওয়াই মিঠাই দেখে মায়েরা চোখ দুটো চকচক করে উঠল। সাথে সাথে চিল্লিয়ে বলল, এই গাড়ি থামান। সাথে সাথে ড্রাইভার গাড়ি ব্রেক মারলো। শেহরান একটু সামনে ঝুঁকে গেল। হাত থেকে ফোনটা আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। বিরক্তি ভরা চোখে মায়েরার দিকে তাকালো। কি সমস্যা তোমার? স্টপ হয়ে কিছুক্ষণ বসে থাকতে পারো না, ইডিয়েট? শেহরান ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে নিলেই মায়েরা চিল্লিয়ে বলে, একদম গাড়ি স্টার্ট দিবেন না। শেহরানের দিকে তাকিয়ে বলল, আমি হাওয়াই মিঠাই খাবো। শেহরান মায়েরার দিকে তাকালো। কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে বলল, কি খাবে?
মায়েরা রাস্তার দিকে আঙ্গুল তাক করে বলল, ওই যে ওই লোকটা হাই মিঠাই বিক্রি করছে, আমি ওইটা খাবো। শেরান রাস্তার দিকে একবার তাকালো, মায়েরার দিকে তাকিয়ে হেয়ালি করে বলল, খাবে তো খাও, আমাকে বলছো কেন? মায়েরা অবাক হওয়ার ভান করে বলল, তো যান কিনে আনুন, তারপরে তো খাবো। এক্সকিউজ মি। শেরান অবাক হয়ে বলল, কি, আমি কিনে আনবো? ইম্পসিবল। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলল, যাবেন না তো আপনি? আচ্ছা তাহলে আমি যাচ্ছি, বলে গাড়ি থেকে নেমে যেতে লাগলো। শেহরান মায়েরার দিকে শান্ত চোখে তাকালো, চোখে ছিল না কোনো রাগ। বলল, এই মেয়ে, কোথায় যাচ্ছ? আমি নিয়ে আসছি, ওয়েট করো, বলে হেডফোন খুলে গাড়ি থেকে নেমে চলে গেল। মায়েরা দুষ্ট আসলো, দেখুন এবার কেমন লাগে, আমাকে চুপ করিয়ে রাখবেন? মায়েরা জানালার দিকে তাকিয়ে দেখলো শেহরান রাস্তার ধারে ওই হাওয়াই মিঠাইওয়ালার কাছ থেকে 3টা হাওয়াই মিঠাই নিয়ে গাড়ির দিকে এগিয়ে আসছে। মায়েরা সোজা হয়ে বসলো। শেহরান গাড়ির গ্লাসের পাশে দাঁড়িয়ে ঠকঠক করলো। মায়েরা না শোনার ভান করে বসে রইল। শেহরান বিরক্তি নিয়ে অপর পাশের গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। শেহরান মায়েরার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, নাও ধরো তোমার হাওয়াই মিঠা। মায়েরা মুচকি এসে 3টা হাওয়াই মিঠাই নিয়ে নিল। শেহরান অদ্ভুত চোখে চাইল মায়েরার দিকে। এই মেয়ে কি রাক্ষস? মায়েরা শেহরানকে পাত্তাই দিল না, একে একে 3টা প্যাকেটে ছিঁড়ে খেতে লাগলো। একবার শেহরানের দিকে তাকিয়ে বলল, খাবেন? খেলে একটুখানি দিতে পারি। শেহরান গম্ভীর কণ্ঠে ফোনের দিকে দৃষ্টি রেখে বলল, তুমি খাও ভালো করে, তোমার তো সব আনহেলদি ফুড বেশি পছন্দ। মায়েরা শেহরানের দিকে তাকিয়ে মুখ ভ্যাংচালো। খাটাস লোক, আপনি কিভাবে বুঝবেন এটার স্বাদ? বলেই আপন মনে খেতে লাগলো। শেহরান একবার আর চোখে মায়েরার দিকে তাকালো। ঠোঁটের কোণে মুচকি হাসি খুলে গেল। সায়রা আজকে ভার্সিটি যায়নি। মায়েরারা বেরিয়ে যেতেই সায়রা নিজের রুমে এসে শুয়েছে। লিনা আজ কিছুদিন ধরে বাসায় আসে না। সেদিন লাবণী বেগম লিনাকে নিয়ে গেছে, লিনা আর আসেনি। সায়রা বিছানায় বসে ফোন স্ক্রল করছিল। হঠাৎ একটি নোটিফিকেশন আসলো। সায়রা ভ্রু কুঁচকে নোটিফিকেশনটি অন করতে ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে গেল। নীলাদ্রি নীল নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে ফেসবুকে। ছবিটার ক্যাপশন দেওয়া, একাকী মন আজ তোমার অনুভবে। সায়রা পর পর 2-3টে ছবি লাভ রিয়েক্ট করলো। হঠাৎ সায়রার মেসেঞ্জার টুং করে একটি মেসেজ আসলো। মেসেজটির সিন করতে দেখলো লেখা, আমি জানি আমি সুন্দর, কিন্তু কোনো মেয়ে যখন পরপর 2-3টা ছবিতে লাভ রিয়েক্ট দেয় তখন নিজেকে নিয়ে আরও গর্বিত মনে হয়। যাই হোক, মানতে হবে আমি আসলে হ্যান্ডসাম কিউট বয়, সাথে একটি বাদরের ইমোজি। মেসেজটি দেখে সায়রা ফিক করে হেসে ফেলল। এই ছেলেটা না আজব একটা মানুষ, অদ্ভুত। দীর্ঘ জার্নির পর অবশেষে শেহরানের গাড়িটা মায়েরার মামার বাড়ির সামনে এসে থামলো। গাড়ির হর্নের আওয়াজ শুনেই ইমন দৌড়ে আসলো। মায়েরা গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে ইমনকে জড়িয়ে ধরল। কেমন আছিস ভাই? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি সোনা, কতদিন তোকে দেখিনি। মায়েরা ইমনকে আদর করতে লাগলো। মায়েরার মামা বাড়ির মধ্যে থেকে দৌড়ে আসলেন। পেছনে পেছনে মামিও আসলো। রফিক মিয়া এসে শেহরানকে গাড়ি থেকে নামালেন। শেহরান গাড়ি থেকে নেমে রাস্তার ধারে দাঁড়ালো। গাড়ি থেকে একে একে সমস্ত জিনিস ড্রাইভার বাড়ির ভেতর দিয়ে আসলো। শেহরান ড্রাইভারকে বলল গাড়ি নিয়ে চলে যেতে। শেহরানের কথা মতো ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। কেমন আছো বাবা? রফিক মিয়ার কথা শুনে শেহরান গম্ভীর কণ্ঠে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালো আছি বাবা। কথাটা রফিক মিয়া হাসতে হাসতে বললেন। মায়েরার মামি শেহরানকে দেখে এগিয়ে এসে মন্দ জিজ্ঞাসা করলেন। শেহরান 2-একটা কথার উত্তর দিল। এতে মামি বেশ রাগ করলেন, কিন্তু প্রকাশ করলেন না। গ্রামে বড় গাড়ি আসতেই বাড়ির পাশের কিছু পাড়া প্রতিবেশী ছুটে আসলো দেখার জন্য। মায়েরাকে দেখে সবাই একটু ঠেস মেরে জিজ্ঞেস করলো,
কিরে মায়রা, কেমন আছিস? শেহরানের দিকে তাকিয়ে বলল, কিরে, এটা তোর স্বামী নাকি? মায়রা হাসতে হাসতে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো মামি? আমরা ভালো আছি রে। তুই তো ভালোই হয়েছিস, মনে হচ্ছে একটু আগের থেকে মোটা হয়েছিস। মায়েরা শুধু একটু হাসলো, কিছুই বলল না। শেহরানের দিকে তাকালো। শেহরান মহিলাগুলোর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। অদ্ভুত সব মানুষজন। রফিক মিয়া শেহরানকে নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। পিছে পিছে আফিয়া বেগম এগিয়ে এলেন। ইমন মায়েরার দিকে তাকিয়ে বলল, আপা, দুলাভাই কেমন রে? মায়েরা মুখটা গম্ভীর করে বলল, ভালো। চল ভাই, বাড়ির ভেতর চল। ইমন বোনের হাত ধরে বাড়ির ভেতর চলে গেল। বাড়ির ভেতরে আসতেই রফিক মিয়া শেহরানকে বসার জন্য চেয়ার এগিয়ে দিলেন। শেহরান আশেপাশে তাকিয়ে দেখল বাড়ির চারদিকে দেওয়াল, বিশাল বড় উঠান, একটা গ্রামের বাড়ি যেমন হয়। রফিক মিয়ার বাড়িটা চারদিকে পাকা, কিন্তু সিলিং রঙিন টিন দেওয়া। বাড়িটা বেশ গোছালো। বিয়ের দিন শেহরান সেইভাবে দেখেনি। মায়েরা আসতেই রফিক মিয়া ভালো মন্দ জিজ্ঞেস করে মায়রাকে বললেন শেহরানকে রুমে নিয়ে যেতে, যেই রুমে বিয়ের আগে মায়রা থাকতো। শেহরান একবার আর চোখে মায়রার দিকে চাইলো। মায়রা ওর মামার সাথে কথা বলছে। হঠাৎ পকেটে রাখা ফোনটা বেজে উঠল। শেহরান ফোন রিসিভ করে উঠানের দিকে নেমে এলো। মায়েরা মামার কথা শুনে শেহরানের দিকেই যাচ্ছিল। প্রতিমধ্যে আফিয়া বেগম মায়েরার হাত ধরে টানতে টানতে রান্নাঘরের দিকে নিয়ে এসে দাঁড়ালেন। মায়েরা জিজ্ঞাসু দৃষ্টিতে মামির দিকে তাকিয়ে আছে। আফিয়া বেগম মায়েরার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। তারপরে উঠানে দাঁড়ানো শেহরানের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন। ধীর কণ্ঠে বললেন, এই মায়েরা, সত্যি করে বলবি? মায়েরা চোখ ছোট ছোট করে মামির দিকে তাকালো। আফিয়া বেগম বলা শুরু করলেন, তোর শ্বশুরবাড়ির লোক কি খারাপ ব্যবহার করে? মায়েরা সাথে সাথে ডানে বামে মাথা নাড়ল। না না মামি, একদম না। ওনারা খুব ভালো মানুষ, আমার সাথে খুব ভালো ব্যবহার করেন। আফিয়া বেগম সরু চোখে তাকালেন, বললেন, আর শেহরান? মায়েরা মাথা একটু নিচু করে ফেলল। তারপরে শেহরানের দিকে একবার তাকালো। দেখলো শেহরান কথা শেষ করে আবার চেয়ারে গিয়ে বস। মায়েরা এবার মামির দিকে তাকিয়ে মুচকি এসে বলল, উনিও ভালো, খুব ভালোবাসেন আমায়। সত্যি? মায়েরা ওপর নিচ মাথা নাড়লো। আচ্ছা যা, শেহরানকে নিয়ে তোর রুমে যা, আমি নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা। আফিয়া বেগম চলে গেলেন। মায়েরা মামির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। শেহরানের দিকে এগিয়ে গেল। শেহরান বসে ফোন স্ক্রল করছে। মায়েরা এগিয়ে এসে শেহরানের সামনে দাঁড়ালো। শেহরান মাথা তুলে মায়েরার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মায়েরার সাথে সাথে চোখ সরিয়ে নিল। চোখ এদিক সেদিক করে বলল, চলুন রুমে চলুন, বলে হাঁটা ধরল। শেহরান কপাল কুঁচকে মায়েরার পিছু পিছু রুমের দিকে এগিয়ে গেল। মায়েরা দরজা খুলে রুমে ঢুকলো। রুমটা গোছানো, হয়তো মামি গুছিয়েছে ভেবেই মুচকি হাসলো। শেহরান চারপাশে তাকিয়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। মায়েরার দিকে তাকিয়ে বলল, তোমাদের গ্রামের লোক এত বাজে কেন? মায়েরা অবাক চোখে শেহরানের দিকে চাইলো। শেহরান আবার বলা শুরু করলো, এসব মানুষদের কি কোনো খেয়ে দেয়ে কাজ নাই? অন্যের বিষয়ে এত কথা বলতে পারে এরা? আজব মানুষজন সব। শেহরানের মুখের রিয়াকশন আর কথা বলার ভঙ্গিমা দেখে মায়েরা ফিক করে হেসে ফেলল। শেহরান ভ্রু কুঁচকে তাকে বলল, কি সমস্যা? হাসছো কেন? কিছু না, এমনি। শেহরান মায়েরার দিকে তাকিয়ে বলল, আমি ফ্রেশ হব, ওয়াশরুমটা কোন দিকে? মায়েরা গম্ভীর কণ্ঠে বলল, ওয়াশরুম? মায়েরা দুষ্ট এসে বলল, ওয়াশরুম তো পাবেন না, কিন্তু বাথরুম পাবেন। শেহরান অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। ওয়াশরুম পাবো না মানে? জি, এখানে কোনো ওয়াশরুম নেই। ইমার্জেন্সির জন্য বাথরুম আছে। গোসল করতে হলে পুকুরে যেতে হবে। হোয়াট? আগে জি, অসম্ভব। আমি পুকুরে গোসল করতে পারবো না। শেহরান কথাটা বলেই কপাল কুঁচকালো। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে বিরক্ত। পুকুরের কাদা আর জোকের কথা মনে পড়তেই গা গুলিয়ে আসলো। মায়েরা অবাক হওয়ার ভান করে চোখ বড় বড় করলো। নাক কুঁচকে বলল,
তাহলে কি না গোসল করে থাকবেন? সি, আমি আপনার পাশে ঘুমাবো না কিন্তু। গা গুলাবে আমার। বলে ওড়নার আঁচল নাকে চেপে ধরলো। যে দুর্গন্ধ আসছে! শেহরান সরু চোখে তাকালো। মেয়েটার চোখে দুষ্টুমি, ঠোঁট টিপে হাসি লুকানোর চেষ্টা করছে। মনে মনে বলল, আচ্ছা বদমাইশ মেয়ে তো, ইচ্ছে করে খেপাচ্ছে। মায়েরা অবশ্য শেহরানের রাগ দেখে মনে মনে হাসলো। আমাকে চুপ করিয়ে রাখা, এবার বোঝাবো মজা। আমার সাথে অ্যাটিটিউড দেখানো, আমাকে ইগনোর করা, অন্য মেয়ের ছবি নিজের আলমারিতে রেখে দেওয়া। আমি যদি আপনাকে নাকানি চোপানি না খাওয়াই, আমার নামও মায়রা না। শেহরান ভ্রু কুঁচকে বলল, কি ভাবছো তুমি? মায়রা চমকে উঠল। তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, কই কিছু না তো। তাই নাকি? মায়রা ওপর নিচে মাথা নাড়ল। জোর করে হেসে বলল, জি। শেহরান গরমে ঘেমে গেছে। বিরক্তি কণ্ঠে বলল, লাগেজটা কই? চেঞ্জ করতে হবে। আপনি দাঁড়ান, আমি আনছি। বলে মায়েরা দ্রুত বেরিয়ে গেল। উঠানে কেউ নেই। দরজার পাশে বড় লাগেজটা হাঁপাতে হাঁপাতে টেনে রুমে ঢুকলো। শেহরান লাগেজটা মায়ের হাত থেকে নিয়ে বিছানায় রাখলো। চেইন খুলতেই চোখ কপালে। এসব কি? মায়েরা কৌতূহলী উঁকি দিয়ে দেখে লজ্জা পেল। ভেতরে থরে থরে ওর জামা কাপড়, আর শেহরানের জন্য একটা শার্ট, একটা প্যান্ট, একটা টি শার্ট। শেহরান রাগে চোখে বলল, আমার আর ড্রেস কই? মায়েরা আমতা আমতা করে বলল, নিয়েছিলাম তো, কিন্তু এখানে তো নেই। শেহরানের কপালের রগগুলো দপদপ করছে। ধমক দিয়ে বলল, এই স্টুপিড, এখন আমি কি পরবো? ধমকে মায়েরা একটু কেঁপে উঠল। রুমের আশেপাশে তাকালো। আলনার দিকে তাকিয়ে মামার ভাঁজ করা লুঙ্গিটা নিয়ে আসলো। এই নিন, এটা পরে নিন। আর তো উপায় নেই। শেহরান লুঙ্গিটা হাতে নিল। দুই আঙ্গুলে ধরে উল্টে পাল্টে দেখলো। রেগে বলল, এটা কি? এটা আমি পরবো? মাথা ঠিক আছে তোমার? মায়েরা এক পা পিছিয়ে গেল। হাসি চেপে বলল, এটা ছাড়া অপশন নেই। শেহরান বিরক্তিতে লুঙ্গিটা বিছানায় ছুড়ল। পুরো রুমে দুই পায়চারি করলো। শেষে উপায় না পেয়ে দাঁত চেপে আবার তুলে নিল। মায়েরা দুষ্ট এসে ওর এক সেট ড্রেস নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। শেহরান লুঙ্গিটা পরে, লুঙ্গির সাথে একটা টি শার্ট পরে নিল। দরজার কাছে গিয়ে বলল, চলো। মায়েরা দরজার বাইরে দাঁড়িয়েছিল। শেহরানকে দেখে অনেক কষ্টে নিজের হাসি লুকিয়ে রাখলো। শেহরান মায়েরার দিকে তাকিয়ে বলল, সামনে সামনে হাঁটো, কেউ যেন না দেখে। মায়েরা মাথা নাড়ল। শেহরান বের হওয়ার সাথে সাথেই মায়েরা আর হাসি চাপতে পারল না। ফিক করে হেসে ফেলল। আগে হাঁটতে লাগলো। পুকুর পাড়ে এসে শেহরান চারপাশ দেখল। কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে পায়ে পানি লাগতেই মুখ কুঁচকালো। উফ, কি ঠান্ডা পানি! মায়েরা পাশে বসে হাত মুখ ধুতে দিতে বলল, অভ্যাস হয়ে যাবে। আর চোখে তাকিয়ে আবার হেসে ফেলল। শেহরান পুকুরের ধারে বসে পানি দিয়ে হাত মুখ ধুচ্ছে। চারপাশে তাকিয়ে দেখছে কেউ আসে নাকি। হঠাৎ পেছন থেকে কয়েকটা মেয়ের গলা ভেসে আসলো, কিরে মায়েরা, তোর বরকে নিয়ে গোসল করতে এসেছিস? মায়েরা বয়সী 3-4টা মেয়ে হাসতে হাসতে কথা বলতে বলতেই পানিতে নেমে পড়লো। মায়েরা তখন পানিতে ডুব দিয়ে উঠছিল। কথাটা শুনে ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে বলল, আয় তোরাও আয়, একসাথে সাঁতার কাটি। শেহরান মায়েরার কথা শুনে ভ্রু কুঁচকালো। চোখ ছোট ছোট করে মায়েরার দিকে তাকালো। মনে মনে বলল, এই মেয়ে আসলেই বেয়াদব। শেহরান দ্রুত পানি থেকে হাত সরিয়ে নিল। গলা খাকারি দিয়ে বলল, মায়েরা উঠে আসো, আমি এখানে গোসল করব না। মেয়েগুলো একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। একজন বলল, আরে দুলাভাই, আপনি কি আমাদের দেখে লজ্জা পাচ্ছেন? আরেকজন হাসতে হাসতে বলল, আরে দুলাভাই, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, আমরা তো আপনার শালি হই। মায়েরা সামান্য গলা খাকারি দিয়ে বলল, আরে আসুন আসুন, নিচে নেমে আসুন, এরা তো আপনার শালি হয়। শেহরান রাগে চোখে মায়েরার দিকে তাকালো। মায়েরা শেহরানের তাকানোকে পাত্তা দিল না। এই মেয়েগুলোর সাথে সাঁতার কাটতে লাগলো। হঠাৎ হইচই করতে 2-3টা ছেলে দৌড়ে এসে সোজা পানিতে ঝাঁপ দিল। শেহরানের মুহূর্তেই রাগে চোয়াল শক্ত হয়ে গেল। কতগুলো অচেনা ছেলে ওদের এত কাছে ঝাঁপ দিয়েছে।
অথচ এই বেয়াদবগুলো হাসছে। শেহরান আর 1 সেকেন্ডও দেরি করলো না। লুঙ্গি সামলে ধপ করে পানিতে নেমে পড়ল। পানির ঠান্ডায় কেঁপে উঠল। সোজা মায়রার সামনে গিয়ে দাঁড়ালো। নিচু গলায় ধমকের সুরে বলল, এই মেয়ে, এখানে কি হচ্ছে? তামাশা পেয়েছো? মায়রা একটু থতমত খেলো। শেহরানের চোখ মুখ দেখে বুঝলো এবার সত্যিই রেগে গেছে। আর বাড়াবাড়ি করলো না, চুপচাপ মাথা নিচু করে বলল, চলুন। মায়রা পানি থেকে উঠতেই শেহরানের চোখ আটকে গেল। মায়রার জামাটা হালকা রঙের, ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। শেহরান শুকনো ঢোক গিলল, তারপর সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নিল। অস্বস্তি নিয়ে দ্রুত নিজের কাঁধের গামছাটা খুলে মায়রার গায়ে জড়িয়ে দিল। মায়রা এখানে কেঁপে উঠল। শেহরান বকতে লাগলো, নির্লজ্জ, একটু বুদ্ধিও নেই? কতগুলো ছেলের মাঝে ধেই ধেই করে গোসল করছো? মায়রা চুপ করে আছে। ভিজে চুল থেকে পানি পড়ছে, শুধু মাঝে মাঝে চোখ তুলে শেহরানকে দেখছে। শেহরান মায়রার হাত শক্ত করে ধরে পুকুর পাড় থেকে তুলে বলল, চলো বাড়ি। আর আজকেই ওয়াশরুমের ব্যবস্থা করছি আমি। মায়রা আর কথা বলল না। ভিজে গামছা জড়ানো অবস্থায় শেহরানের পাশে পাশে হাঁটতে লাগলো। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে গেল। শেহরান মায়রা উঠানে পা রাখতেই রফিক মিয়া দৌড়ে আসলেন। শেহরানের দিকে তাকিয়ে বললেন, এ কি বাবা, তোমার এই অবস্থা কেন? মায়রার দিকে তাকিয়ে বলল, মায়রা, তুই জামাইকে পুকুরে নিয়ে গেছিলি? মায়রা মামার দিকে তাকিয়ে হে হে করে হাসলো। মনে মনে বলল, এই রে, এক্ষুনি মামার সামনে পড়তে হলো। রফিক মিয়া আবার কিছু বলতে নিলেই মায়রা ওনাকে কথা শেষ করতে দিল না। তার আগেই বলল, আসলে মামা, হয়েছে কি, উনি তো শহরে থাকেন, গ্রামে আসা হয় না, তাই পুকুর দেখাতে নিয়ে গিয়েছিলাম। রফিক মিয়ার পেছনে ইমন দাঁড়িয়ে মিটিমিটি হাসছে, কারণ ও তো জানে তার মায়রা আপু কতটা দুষ্ট। শেহরান ভ্রু কুঁচকে মায়রার দিকে তাকালো। তাহলে এই মেয়ে ইচ্ছে করে এই কাজ করেছে? ভাবতেই চল শক্ত হয়ে গেল। রাগী চোখে মায়রার দিকে তাকিয়ে হনহন করে ভেতরে চলে গেল। মায়রা মামার দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসলো। আসলে মামা, হয়েছে কি, আমি যাই। হ্যাঁ, ওনার কি লাগে দেখি, বলে মায়রা এক প্রকার পালিয়ে গেল। রফিক মিয়া বেশ বুঝতে পারলেন কাহিনী কি। একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে চলে গেলেন। ওইদিকে দোকান খোলা। শেহরান রুমে এসে জামাকাপড় চেঞ্জ করে ফোনটা নিয়ে বিছানায় বসলো। মায়রা তাড়াহুড়ো করে চেঞ্জ করে জামাকাপড় ধুয়ে রোদে মেলে দিয়ে আসলো। রুমের সামনে উঁকি মারতে দেখলো শেহরান বিছানায় গম্ভীর মুখে বসে ফোন স্ক্রল করছে। মায়েরা পেছন ফিরে চলে যেতে নিলেই শেহরানের রাশভারী কণ্ঠ শুনে থমকে দাঁড়ালো। বাড়িতে ওয়াশরুম থাকা সত্ত্বেও তুমি আমাকে ইচ্ছে করে পুকুরে নিয়ে গেলে, তাই না? মায়েরা আস্তে আস্তে পেছনে ফিরল। একটু হেসে কিছু বলতে নিলেই শেহরান এক ধমক দিল, চুপ, একটা কথাও বলবে না। খুব ভালো লাগে না আমাকে অপদস্থ করতে, ইডিয়েট। তোমার সাথে এখানে আসায় আমার ভুল হয়েছে। একটু পরে আমি বেরিয়ে যাব। যেতে হলে গুছিয়ে নেবে, না হলে এখানেই থেকে যাবে। আশা করি দ্বিতীয়বার আমাকে বলতে হবে না। শেহরান কথাটা বলেই আবার ফোনের দিকে দৃষ্টি রাখলো। মায়েরা ছলছল চোখে শেহরানের দিকে তাকালো। তারপর শুকনো ঢোক গিলে বলল, আপনি নিজেকে কি মনে করেন? মায়রার কণ্ঠ শুনে শেহরানের হাত থেমে গেল। সাথে সাথে মুখ তুলে মায়রার দিকে তাকালো। মায়রার চোখে পানি। যান, আপনি চলে যান। আপনাকে থাকতে হবে না এখানে। আমি আর আপনার সাথে যাব না। কি মনে করেন নিজেকে? আমি কাঠের পুতুল? আমার কোনো অনুভূতি নেই? শেহরান বেশ অবাক হলো। এ যেন নতুন এক মায়রাকে দেখছে। এমনভাবে কথা বলতে কখনো দেখেনি মায়রা। মায়রা আবার বলা শুরু করলো, আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু আমি সব বুঝি। মায়রা ঢোক গিলে নিল। কান্না আটকানোর চেষ্টা করে বলল, আপনাকে বিয়ে করতে কে বলেছে? আপনার মতো মানুষের বিয়ে করা উচিত না। যে নিজের বউকে অধিকার দিতে পারে না, সেই মানুষের সারাজীবন একা থাকাই ভালো। শেহরানের চল শক্ত হয়ে গেল। গলায় ঝাঁঝ নিয়ে বলল, খবরদার, একদম বাজে বকবে না। কিসের অধিকার? নিজেকে দেখেছ? ছোট্ট একটা মেয়ে তুমি,
এত বড় বড় কথা পাও কোথা থেকে? মায়েরা কেমন করে যেন হেসে ফেলল। ছোট তো ছোট মেয়েকে বিয়ে করছেন কেন? আমার তো কেউ নেই, না চাইতেও বিয়ে করতে হয়েছে। আপনি কেন করছেন? আপনার তো কোনো ঠেকা পড়েনি। শেহরান হেসে ফেলল, তারপর তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে তাকিয়ে বলল, স্টপ, আর একদম বাজে বকবে না। আজ তো আমাকে বলতেই হবে। আপনি আমাকে ছোট ভাবতে পারেন, আমি বয়সে ছোট হলেও মন মস্তিষ্ক আপনার মতো না, যার বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ে। মায়েরা ঢোক গেল, বউ মানেন না ঠিক আছে, আপনি বিয়েটাও মানেন না এটাও আমি বুঝি, কিন্তু বউ থাকা সত্ত্বেও আপনি একটা অন্য মেয়ের ছবি নিজের আলমারিতে রেখে দিয়েছেন, সে বিষয়ে আমি কথা বলতেও চাই না। মায়েরা ফুঁপিয়ে উঠল। কথা বলতে কষ্ট হচ্ছে, গলা আটকে আসছে। তারপর আবার বলা শুরু করলো, হয়তো আপনার অতীত হতে পারে, কিন্তু তাও আমি বলবো, আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আমি এতগুলো দিন সহ্য করেছি, কিন্তু আর না, আমি আর পারছি না, হাঁপিয়ে গেছি। এরপর যদি আপনি আমাকে রাখতে চান তো রাখুন, না হলে ছেড়ে দিন, মুক্তি দিন আমাকে এই সম্পর্ক থেকে। শেহরান এবার একটু অবাক করা কাণ্ড করে ফেলল। বিছানা থেকে নেমে এক প্রকার ছুটে এসে মায়রার চল চেপে ধরল। হিসিয়ে বলল, এই তুই কি বলছিস ভেবে দেখেছিস? মুক্তি চাস তুই? মুক্তি চাস? এই কথা বলছিস না কেন? কথা বল। মায়রার ব্যথায় মুখটা টনটন করে উঠল, মুখের অসহ্য যন্ত্রণায় গঙ্গাতে লাগলো। শেহরান মুখটা ছেড়ে দিয়ে 2 কদম পিছিয়ে গেল। মায়েরা চোখের পানি মুছে রুম থেকে বেরিয়ে গেল। শেহরান মায়েরা যাওয়ার দিকে অগ্নিঝরা চোখে তাকিয়ে রইল। এই মেয়ের সাহস কী করে হয়? মুক্তি দেওয়ার কথা বলে কিভাবে? কথাখানি ভাবতেই মাথার মধ্যে রক্ত টকবক করে উঠেছে। কথায় আছে, কাউকে বেশি মাথায় তুলতে নেই, এর হয়েছে সেই অবস্থা। মায়েরা দৌড়ে এসে বাইরের পিছনের বাগানে দাঁড়িয়ে রইল। কিছু ভালো লাগছে না। আফিয়া বেগম হাতে দুধের হাঁড়ি নিয়ে বাড়িতে ঢুকলেন। বাড়ি থেকে 2-3টা বাড়ি পরেই এক প্রতিবেশী গরুর খাঁটি দুধ বিক্রি করেন, তাই উনি নিতে গিয়েছিলেন। ইমন মাঠের মধ্যে কিছু ছেলের সাথে খেলা করছিল। হঠাৎ মনে পড়ল আজ তো মায়রাপুর জন্মদিন, তাই খেলা রেখেই দৌড়ে বাড়ির দিকে ছুট লাগালো। বিকেল হয়ে গেছে, আর একটু পরেই সন্ধ্যা নেমে যাবে। শেহরান খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে ছিল। মায়েরার সাথে সেই খাওয়ার সময় দেখা হয়েছে, আর হয়নি। মায়েরা গোসলখানা থেকে হাত মুখ ধুয়ে রুমে এসে দেখলো শেহরান শুয়ে শুয়ে ফোন দেখছে। মায়েরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটা বোরকা পরে হিজাব বেঁধে নিল। শেহরান আর চোখে মায়েরার কার্যক্রম দেখছে। তখন একটি বেশি রুড ব্যবহার হয়ে গেছে, কিন্তু এখন ইগোর জন্য কথা বলতে পারছে না। মনে মনে ভাবলো, এই মেয়ে এই ভর সন্ধ্যায় কোথায় যাচ্ছে? মায়েরা শেহরানের দিকে ঘুরেও দেখলো না, রুম থেকে বেরিয়ে গেল। শেহরান ভ্রু কুঁচকে মায়রার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই পিচ্চি মেয়ে কি ওকে ভাব দেখালো? মায়রা বাড়ি থেকে বেরিয়ে একটা ভ্যানে উঠে পড়লো। ইমন দৌড়ে বাড়িতে এসে আপু আপু করে ডাকতে লাগলো, কিন্তু মায়রার কোনো সাড়া শব্দ না পেয়ে মায়রার রুমের দিকে এগিয়ে গেল। রুমের সামনে দাঁড়াতেই দেখলো শেহরান বসে বসে ফোন দেখছে। ইমন সামনে দাঁড়িয়ে বলল, আসবো ভাইয়া? শেহরান ইমনের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, এসো। ইমন রুমের চারিদিকে তাকিয়ে বলল, ভাইয়া আপু কোথায়? শেহরান ভ্রু কুঁচকে বলল, তুমি জানো না তোমার আপু কোথায়? না তো ভাইয়া, আমি কেবল বাসায় আসলাম, দেখলাম আপু কোথাও নেই। আজ তো আপুর জন্মদিন। শেহরান ইমনের কথা শুনে একটু অবাক হলো। জন্মদিন? কত বছর পড়বে তোমার আপুর? ইমন হা হা করে হেসে ফেলল। আপনি জানেন না আপুর জন্মদিন? আপনার বউ, আপনি জানেন না কত বছর পড়বে? ইমন হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে আঙ্গুল গুনে বলল, আপুর গুনে গুনে 17 বছর পড়বে। শেহরান বিড়বিড় করে বলল, 17? তার মানে আর 1 বছর। ভাবতে ঠোঁটের কোণে মুচকি হাসি চলে আসলো, কিন্তু পরক্ষণেই ভাবল, আচ্ছা এই মেয়ে কোথায় গেছে? তখন ইমনের দিকে তাকিয়ে বলল, আমি তো জানি না তোমার আপু কোথায় গেছে। সে কি কথা ভাইয়া, আপনি জানেন না? না তো, চলো তো গিয়ে দেখি কোথায় যেতে পারে। বলে ইমনের সাথে রুম থেকে বেরিয়ে পড়ল। সন্ধ্যা হয়ে গেছে। কিছুক্ষণ আগে আজান দিল।
শেহরান ইমনের সাথে মিলে এলাকার মধ্যেই খুঁজছিল, কিন্তু মায়রাকে কোথাও পেল না। এবার শেহরানের একটু টেনশন হতে লাগলো। কোথায় যেতে পারে মেয়েটা? বুকের মধ্যে কেমন করতে লাগলো। কোনো বিপদ হলো না তো? ভ্যান এসে একটা পুরনো বাড়ির সামনে থামলো। মায়েরা ভ্যানালার ভাড়া দিয়ে নেমে গেল। টিনের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই বিশাল বড় উঠান। উঠানের মাঝে বড় একটা কাঁঠাল গাছ, পাশে গোসলখানা আর বাথরুম, আর সামনে পুরো একটা বাড়ি। মায়েরা ভেতরে পা দিতেই লাঠিতে ভর দিয়ে এক বৃদ্ধা এগিয়ে আসলেন। মায়েরা সামনে গিয়ে বলল, কেমন আছো দাদি? বৃদ্ধা কানে কম শোনে, মায়েরার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই কেডারে? তুই কেডা? কাকে চাস এই ভর সন্ধ্যাবেলায়? মায়েরা একটু হেসে জোরে বলল, দাদি আমি মায়েরা, তোমার মায়েরা। বুড়ি লাঠিটা শক্ত করে ধরে মায়েরার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে কাপা হাতে মায়েরার গালে হাত রাখলেন। মায়েরা, আমার মায়েরা, এতদিন পর, বলে বুড়ি হাউমাউ করে কান্না করে দিলেন। লাঠি পেলে সাথে সাথে মায়েরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। মায়েরাও আর থাকতে পারল না। দাদির বুকে মুখ গুজে ফুঁপিয়ে উঠল, দাদি তোমাকে খুব মনে পড়ছিল, আমি আর থাকতে পারিনি, তাই চলে আসলাম। হাজেরা বেগম মায়েরার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আইসোস বুবু, এতদিন পর আইসোস? আমি ভাবছিলাম আর বুঝি দেখা হবে না। মায়েরা মাথা তুলে দাদির মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কেমন আছো দাদি? হাজেরা বেগম শুনতে পেলেন না, বললেন, কিছু কইলি বুবু? শুনতে পাই নাই, আবার বল। মায়েরা একটু হাসলো, তারপরে জোরে বলল, তুমি কেমন আছো দাদি? হাজেরা বেগম এবার ফোকলা দাঁত বের করে হাসতে হাসতে বললেন, আমি ভালো আছি রে বুবু, তুই কেমন আছোস? আমিও ভালো আছি। ও চল বুবু, ভেতরে চল। একাই আইসোস নাকি জামাইরে সাথে লইয়া আইসোস? মায়েরা দাদির দিকে তাকিয়ে বলে, না দাদি, উনি আসেনি, আমি একা এসেছি। ও তাইলে চল, ভেতরে চল, আজ কিন্তু তোরে যাইতে দেব না। মায়েরা সামান্য হেসে বলল, আচ্ছা দাদি চলো। বলে মায়েরা দাদির হাত ধরে বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরলো। রাত প্রায় 9টা বেজে গেছে। চেহারান অস্থির চিত্রে বাড়ির উঠানে পায়চারি করছে। রফিক মিয়া একটু আগেই বাড়িতে ফিরেছেন। ইমন বাবাকে সমস্ত ঘটনা খুলে বলতেই রফিক মিয়া পুরো এলাকা খুঁজে এসেছে, মায়েরাকে কোথাও পাওয়া যায়নি। সেই থেকে শেহরান অস্থির হয়ে উঠেছে। মেয়েটা কোথায় গেল? কোনো উল্টাপাল্টা কাজ করলো না তো? ভাবতেই মাথার মধ্যে ধপধপ করছে। আজকে যদি ওর কিছু হয়ে যায় তাহলে কি হবে? শেহরানের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আফিয়া বেগম উঠানের পাশে একটা চেয়ারে বসে আছেন। তার মধ্যে কোনো রকম অস্থিরতা দেখা দিচ্ছে না। ইমন বাবার সাথে বসে আছে। হঠাৎ রফিক মিয়ার একটা কথা মনে পড়ল। ইমনের দিকে তাকিয়ে বললেন, আজ তোর মায়ের আপুর জন্মদিন না? ইমন ওপর নিচ মাথা নাড়ল। রফিক মিয়া উঠে দাঁড়ালেন। শেহরানের পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, বলছি শেহরান, একটু কথা ছিল। শেহরান থেমে গেল। অদ্ভুত চোখে রফিক মিয়ার দিকে তাকালো। রফিক মিয়া বলা শুরু করলেন, আমি যদি সঠিক হই, মায়েরা সম্ভবত ওর বাবার বাড়িতে আছে। শেহরান ভ্রুজোড়া কুঁচকে গেল। বাবার বাড়ি? আমার একটা কথা মাথায় ছিল না। ওর জন্মদিনের দিন ওর বাবার বাড়িতে যাই। শেহরান গলায় একটু ঝাঁজ নিয়ে বলল, তো এই কথাটা আগে বলতে পারেননি? রফিক মিয়া অপরাধীর ন্যায় কণ্ঠ খাদে নামিয়ে কিছু বলতে নিলেই শেহরান থামিয়ে দিল। তারপরে বলল, আর 1 মিনিটও দেরি করা যাবে না। কোথায় ওর বাবার বাড়ি? আমাকে নিয়ে চলুন। রফিক মিয়া শেহরানের দিকে তাকিয়ে বলল, তুমি যাবে? আচ্ছা চলো তাহলে, বলেই দুজনে বেরিয়ে পড়ল। মায়েরা দাদির রুমে বসে আছে। রুমটা বেশ পরিপাটি। মায়েরা দাদি বৃদ্ধা হয়ে গেলেও এখনও বেশ পরিষ্কার। এই রুমের পাশের রুমটাতে থাকে মায়েরার ছোট চাচা। চাচা শহরে চাকরি করে, চাচি বাড়িতে থাকে, কিন্তু এখন নেই। গতকাল বাবার বাড়িতে বেড়াতে গেছেন। বুড়ি এখন একাই আছে বাড়িতে। হাজেরা বেগম লাঠিতে ভর দিয়ে রুমের ভেতরে এসে মায়েরার পাশে বসলেন। মায়েরা মুচকি হাসলো। হাজেরা বেগম বললেন, তুই তো আমার ভুলেই গেছোস। জন্মদিনের দিন আসিস,
তাছাড়া তো এই বাড়ির কথা তোর মনে পড়ে না। মায়েরা দাদির কথা শুনে হাসলো। কি করে আসবো বলো দাদি? আগে তো স্কুলে পড়াশোনা, মামির সংসারের কাজ, সব কিছু করে সময় পেতাম না। আর এখন তো শ্বশুরবাড়ি থাকি। হাজারা বেগম মায়েরার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার পোলা মরছে, পোলার বউ মরছে, আমার পোলা রাইখা গেছিল তোরে। বাবা মার কথা মনে হতেই মায়েরার চোখ দুটো ছলছল করে উঠল। কিন্তু দেখ, এই অভাগা বুড়ি তোরে রাখতে পারে নাই নিজের কাছে। আমার পোলার আমানত রে। এই কথা বলো না দাদি। তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে চাই। আমি খুব ক্লান্ত দাদি। হাজারা বেগম হাসলেন। তারপরে দুই পা বিছানার উপরে মেলে দিলেন। মায়েরা গিয়ে পায়ের ওপর শুয়ে পড়ল। দুই হাত দিয়ে দাদির কোমর জড়িয়ে ধরে শুয়ে রইল। হাজারা বেগম মায়েরার মাথায় বিলি কাটতে লাগলেন। রফিক মিয়া আর শেহরান ভ্যান থেকে নামলো। শেহরান ভ্যানওয়ালার ভাড়া মিটিয়ে দিল। রফিক মিয়া বাড়িটির দিকে তাকিয়ে বলল, এইটাই হলো মায়েরার বাবার বাড়ি। মায়েরার বাবা মা যখন বেঁচে ছিল এই বাড়িতেই থাকতো। তারা মারা যাওয়ার পরে ওর ছোট চাচাজি থাকে। শেহরান অস্থির কণ্ঠে বলল, তাড়াতাড়ি চলুন। রফিক মিয়া সামান্য মুচকি আসলেন। তারপরে আস্তে করে টিনের দরজাটা খুলে ভেতরে ঢুকলেন। পিছে পিছে শেহরানও ঢুকলো। দরজার সামনে দাঁড়িয়ে রফিক মিয়া দরজায় দুইবার টোকা দিলেন। শেহরান চারপাশে তাকিয়ে দেখল বাড়িটা বেশ অন্ধকার। এলাকার সবাই মনে হয় এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। হাজরা বেগম এতক্ষণ মায়েরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মায়েরার কেবলই চোখটা লেগে আসছিল। হঠাৎ বাহিরে মামার কণ্ঠ শুনে তাড়াহুড়ো করে উঠে পড়ল। দাদির দিকে তাকিয়ে বলল, দাদি, মামা এসেছে। হাজরা বেগম মায়েরার কথা এবার একেবারেই বুঝে গেলেন। আস্তে আস্তে বিছানা থেকে নেমে বেরিয়ে আসলেন। পিছে পিছে মায়েরাও আসলো। সামনে শেহরানকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। আরে রফিক, তুমি রাতের বেলায় এখানে? রফিক মিয়া একটু হেসে বললেন, আর বললেন না মামিমা, আপনার নাতনি মায়েরা জামাইরে না বলেই এখানে চলে এসেছে। আমার সাথে এই যে জামাই আসছে। শেহরান একটু সামনে এগিয়ে আসলো। মায়েরার দিকে কঠিন চোখে তাকিয়ে রইল। মায়েরা শেহরানের তাকানো দেখে ডোক গিলে সামান্য পিছিয়ে গেল। বেটা বিরাট খেপেছে দেখেই বোঝা যাচ্ছে। শেহরান দুই কদম এগিয়ে এসে কাউকে পরোয়া না করে মায়েরার হাত ধরতে নিলেই হাজেরা বেগম হাতের লাঠিটা শেহরানের দিকে তাক করলেন। এই দাঁড়াও। কই যাও আমার নাতনির দিকে? আমি সব শুনছি। একদম আমার নাতনির কাছে আসার চেষ্টা করবা না। মায়েরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। দাদি সব কি বলছে আর কিসের কথা বলছে ভাবতে চোখ ছোট ছোট করে দাদির দিকে তাকালো। শেহরান অবাক চোখে দাদির দিকে তাকালো। শেহরান রাগে চোখে মায়েরার দিকে এগিয়ে যেতেই হাজরা বেগম লাঠি দিয়ে তাকে আটকে দিলেন। এই বেটা দাঁড়াও। কই যাও? শেহরান ভ্রু কুঁচকে হাজরা বেগমের দিকে তাকালো। মায়েরা হাঁ করে দাঁড়িয়ে আছে, বোঝার চেষ্টা করছে দাদি আসলে কি বলছে। হাজরা বেগম শেহরানের দিকে তাকিয়ে বললেন, আমার নাতনিকে কষ্ট দিয়ে আবার আমার নাতনির কাছে আসতো? লজ্জা করে না? বেহায়া পুরুষ মানুষ। মায়েরা আর শেহরানের দুজনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মায়েরা বিষম খেয়ে শেহরানের দিকে তাকালো। শেহরানও ওর দিকে তাকিয়ে আছে। মায়েরা একটু হেসে দাদির পেছনে গেল। দাদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দাদি, তুমি এসব কি বলছো? হাজরা বেগম মায়ের কথা ভালো বুঝতে পারলেন না, তাই চিল্লিয়ে বললেন, কি বললি? ও তোরে কিস করবে? হাজরা বেগমের কথা শুনে শেহরান বিষম খেলো। কাঁচতে কাঁচতে অবস্থা খারাপ। মায়েরা একই অবস্থা। আরে দাদি, কিস না। তুমি এসব কি বলছো? আরে সুরি, তুই চুপ কর, আমি যা করছি চুপচাপ দেখ। বলে হাজরা বেগম মায়েরাকে থামিয়ে দিলেন। দাদির ধমক শুনে মায়েরা চুপ হয়ে গেল। রফিক মিয়া হাজরা বেগমের দিকে তাকিয়ে বললেন, আপনার কোথাও ভুল হচ্ছে মামিমা। ওরা ঝগড়া করবে কেন? ওরা তো আজই বেড়াতে এসেছে। রফিক মিয়াকে আর কিছু বলতে দিলেন না হাজরা বেগম। আরে রফিক, তুমি বুঝবা না। আমারে চুলগুলো এমনি এমনি পাকে নাই। আমি ওদের কথাবার্তা দেখেই বুঝেছি কিছু একটা হয়েছে। ওরা ঝগড়া করেছে। মায়েরা অবাক চোখে তাদের দিকে তাকালো।
দাদি কিভাবে বুঝলো? রফিক মিয়া মায়েরার দিকে তাকালেন। মায়েরা, মা এসব কি বলছেন? সত্যি এসব? মায়েরার সাথে ডানে বামে মাথা নাড়ল। রফিক মিয়া স্বস্তি নিঃশ্বাস ছাড়লেন। শেরান এতক্ষণ চুপ ছিল, এবার দাদির দিকে এগিয়ে গেল। দেখেন দাদি, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, আপনি ভুল বুঝছেন। হাজেরা বেগম কান খাড়া করে বললেন, কি কইলা? তোমাদের মধ্যে বাগড়া হয়নি? বাগড়া না দাদি, ঝগড়া। ও তাই? একদম মিছা কথা কইবা না, আমি সব বুঝি। তাই আমার নাতনি আমি দিমু না, তুমি এখন যাইতে পারো। রফিক, তোমার জামাইরে লইয়া তুমি বাড়িতে যাও, আমি আমার নাতনিরে আর দিমু না। শেরান এবার রাগে চোখে মায়ের দিকে চাইল। মায়েরা যেন বুঝে গেছে দাদি কি চাই, তাই দাদির সাথে পাল্লা দিয়ে ভাব দেখিয়ে মুখ ঘুরিয়ে নিল। বিড়বিড় করে বলল, ঠিক আছে, এবার মজা বুঝুন। শেরান দাদিকে মায়ানোর উদ্দেশ্যে বলল, দাদি প্লিজ দেখুন, আপনি ভুল বুঝছেন, আমাদের মাঝে কিচ্ছু হয়নি। মায়েরার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলে শেহরান একটু এগিয়ে যেতে নিলে হাজরা বেগম তার লাঠিটা দিয়ে শেহরানকে একটা খোঁচা দিলেন। শেহরান একটু ব্যথা পেয়ে পিছিয়ে গেল। মায়েরা চোখ বড় বড় করে দাদির দিকে তাকালো। দাদি, তুমি এসব কি করছো? উনি ব্যথা পেলেন তো। বলে ও শেহরানের পাশে দাঁড়িয়ে বলল, আপনি ঠিক আছেন? শেহরান হাঁটুতে হাত দিয়ে মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চাইল। মনে মনে বলল, আমাকে অপদস্থ করে এখন আবার ঢং দেখাতে আসছে। মায়েরা অপরাধীর মতো মাথা নত করে শেহরানের হাঁটুর দিকে হাত দিতে গেল। শেহরান একটু পিছিয়ে গেল। মায়েরার হাতটা থেমে গেল। মাথা তুলে শেহরানের মুখের দিকে চাইল। শেহরানও ওর দিকেই তাকিয়ে আছে। মায়েরা একটু পিছিয়ে গেল। আসলেই মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয় না। হাজেরা বেগম সবটা পর্যবেক্ষণ করলেন। মূলত তিনি ওদের সম্পর্কটা কেমন দেখার জন্যই এমনটা করেছেন। আর তিনি খুব সহজেই বুঝেও গেলেন কাহিনী অন্য কিছু। তাই তিনি কাশতে কাশতে শেহরানের দিকে তাকিয়ে বললেন, আজ আমি আমার নাতনি দিব না। শেহরান আশাহত দৃষ্টিতে তাদের দিকে তাকালো, কিন্তু হাজেরা বেগম তার সিদ্ধান্তে অনড়। এবার রফিক মিয়া বললেন, দেখুন মা, ওরা যেহেতু স্বামী স্ত্রী, ওদের যদি ঝগড়াও হয়ে থাকে ওদেরটা ওরাই মিটিয়ে নেবে। আমি ওদের মধ্যে না ঢোকাটাই ভালো। তাই বলছে কি, আপনি মায়েরাকে ছেড়ে দিন। আর না হয় এক কাজ করুন, আমি দুজনকে আপনার কাছে রেখে যাচ্ছি। কাল সকাল হলে না হয় ওরা বাড়িতে যাবে। সাথে সাথে হাজেরা বেগম বললেন, একদম না রফিক, তুমি তোমার জামাইরে লইয়া বাড়িতে যাও, আমি আমার নাতনি দিব না তো দিব না। রফিক মিয়া শেহরানের দিকে তাকালেন। শেহরান দাদির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে দাদি, আপনাকে আপনার নাতনি দিতে বলছি না, কিন্তু আমিও এখানেই থাকবো। মায়েরা অবাক হয়ে শেহরানের দিকে চাইল। এই লোক পাগল হয়েছে, কি বলছে? রফিক মিয়া শেহরানের দিকে তাকিয়ে বললেন, শেহরান, তুমি এখানে থাকতে পারবা? শেহরান কিছু বলতে যাচ্ছিল, মাঝপথে হাজেরা বেগম বলে উঠলেন, কও কি রফিক, তোমার জামাই কি এমপি মন্ত্রী নাকি? সে আমার বাড়িতে থাকতে পারবে না? রফিক মিয়া হা হা করে হাসলেন। মা, আপনি জানেন না, ও আপনাকে কেউ বলেনি। সাথে সাথে শেহরান বলল, আহ মামা থামুন, কিছু বলতে হবে না। তারপরে বলল, আমি এখানেই থাকবো, কোনো সমস্যা হবে না, আপনি গেলে চলে যান। রফিক মিয়া আর কিছু বললেন না। ওদের স্বামী স্ত্রীর ব্যাপারটা ওদের মধ্যেই ছেড়ে দিলেন। উনি মায়রার দিকে তাকিয়ে ইশারা করলেন। মায়রা মামাকে আশ্বস্ত করলো যে সবটা সে সামলে নেবে। রফিক মিয়া চলে গেলেন। হাজেরা বেগম শেহরানের দিকে তাকিয়ে বললেন, চইলা যেহেতু আইসই, তারাই দিমু না, কিন্তু আমার নাতনির লগে কথাও কইতে দিমু না। তুমি ওই পাশের ঘরটায় ঘুমাবা। হাজেরা বেগম লাঠি দিয়ে ইশারা করলেন। শেহরান মায়রার দিকে বিরক্ত চোখে তাকালো। মায়রা পাত্তা দিল না, রুমের দিকে চলে গেল। হাজেরা বেগম শেহরানের দিকে তাকিয়ে বললেন, তুমি আসো আমার সাথে। বলে লাঠিতে ভর দিয়ে হাঁটতে লাগলেন। শেহরান দীর্ঘশ্বাস ফেলে হাজেরা বেগমের পিছে পিছে এগিয়ে গেল। হাজেরা বেগম শেহরানকে নিয়ে ছোট্ট ছেলের রুমে নিয়ে গেলেন। শেহরান রুমের চারপাশটা দেখল।
রুমটা বেশ বড়, অনেক গোছালো। হাজারা বেগম একটা লুঙ্গি এনে শেহরানের দিকে বাড়িয়ে দিলেন। এই নাও, এইটা বইরা এই ঘরে ঘুমাই যাও। রাইতে খাওয়ানোর মতো কিচ্ছু নাই, সকালে খাইবা। শেহরান দাদির হাত থেকে লুঙ্গিটা নিয়ে নিল। সমস্যা নেই দাদি, আমি ম্যানেজ করে নেব। হাজারা বেগম শেহরানের দিকে তাকিয়ে বললেন, বাপ মা মরা নাতনি আমার, তুমি তারে কখনো কষ্ট দিও না। শেহরান অবাক হয়ে দাদির দিকে তাকিয়ে বলল, ওনারা কিভাবে মারা গেছেন? হাজারা বেগম বিছানায় বসলেন। শেহরানের দিকে তাকিয়ে চোখের চশমাটা খুলে চোখ মুছলেন, চোখে পানি। শেহরান এগিয়ে গিয়ে দাদির পাশে বসল। হাজারা বেগম বলতে লাগলেন, মায়ের যখন 10 বছর, আমার বড় পোলা আর পোলার বউ চিটাগাং যাচ্ছিল। আমার পোলা চাকরি করতো চিটাগাং। মায়েরা আর ওর মা দুজনেই আমার কাছেই বাড়িতে থাকতো। একবার আমার বড় পোলা বাড়িতে আইলো আর কইল, আম্মা, আমি তোমার বৌমা আর মায়েরাকে নিয়ে যাইতে চাই কিছুদিনের জন্য আমার সাথে। কথাটুকু বলে থামলেন হাজরা বেগম। তারপর চোখ মুছে আবার বলা শুরু করলেন, আমি আমার পোলারে মানা করি নাই। বউ নিয়ে যাইতে চাই ভালো কথা, আমি কিন্তু কইলাম আমার নাতনিটারে রাইখা যাইতে। ওরা ছাড়া আমার কিছু ভালো লাগতো না। আমার পোলাও রাজি হইয়া গেল। পরের দিন ওরা চিটাগাংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। পথের মধ্যে ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুজনেই মারা গেল। হাজারা বেগম কথাটা বলেই চুপ করে গেলেন। চশমাটা আবার চোখে দিলেন, কিন্তু চোখের পানি আটকাতে পারলেন না। চুপচাপ বসে রইলেন। মাথা নিচু করে আঁচল দিয়ে চোখ মুছলেন। শেহরান পাশে বসেছিল, কিছু বলল না প্রথমে, শুধু হাজারা বেগমের কাপা হাতটার দিকে তাকিয়ে রইল। একটু পর আস্তে করে বলল, দাদি। হাজারা বেগম উত্তর দিলেন না। শেহরান আবার বলল, কাঁদবেন না। হাজারা বেগম এবার মুখ তুলে তাকালেন। বাপ মাহারা মেয়েটা আমার, কত ছোট ছিল তখন, কিছুই বুঝতো না। শেহরান চুপ করে শুনল, তারপর আস্তে করে বলল, আমি জানতাম না দাদি। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। শেহরান উঠে গিয়ে টেবিল থেকে এক গ্লাস পানি এনে দিল, এই নিন, পানি খান। হাজারা বেগম পানিটা হাতে নিলেন, চুমুক দিয়ে বললেন, তুমি রাগ করে আসছো তাই না? শেহরান মাথা নাড়ল, না, টেনশন হচ্ছিল। আমি জানি না তোমাদের দুজনের মাঝে কি হয়েছে, কিন্তু যাই হয়ে থাক, নিজেরাই ঠিক করে নিবে সব সময়। আমার নাতনি ছোট মানুষ, ভুল অন্যায় করলে তুমি ওরে বুঝাইয়া কইও, ও ঠিক বুঝবো আমার কথা, তোমার কথা। শেহরান হালকা হাসলো, ঠিক আছে দাদি। হাজারা বেগম ছেলের মতো করে শেহরানের মাথায় হাত রাখলেন, তুমি ওরে সামলায় রেখো, আমার বয়স হয়েছে, আমি তো ওরে দেখতে পারি না। ছোটকালে ওর মামা ওরে নিয়ে গেছে। আমার ছোট পোলার বউ রাখবো না দেখা আমি ওরে রাখতে পারি নাই নিজের কাছে। দাদু ভাই, আমার একটাই চাওয়া, আমার নাতনিটাকে তুমি দেইখা রাখো, কখনো তুমি ওরে একা ছাইরো না। শেহরান কিছু বলল না, শুধু দাদির হাতের ওপর নিজের হাতটা রাখলো। হাজারা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, আচ্ছা ভাই, তাহলে তুমি ঘুমাও, আমি জায়গা। বলে হাজারা বেগম লাঠিতে ভর দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। শেহরান ওনার যার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, তারপরে হাতের রাখা লুঙ্গিটা পরে ফেলল। এখন সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। শেহরান আর কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়ল। রাত হয়ে গেছে অনেক। বিছানায় শুয়ে শেহরানের কেমন অস্বস্তি হতে লাগলো। বুকের মধ্যে ছটফট করছে। বিছানায় এপাশ ওপাশ ফিরতে লাগলো। রাত হয়েছে গভীর, আনুমানিক 12:30। মায়েরা পাশে তাকিয়ে দেখলো দাদি গভীর ঘুমে তলিয়ে গেছে, নাক ডাকছে জোরে জোরে। মায়েরা আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে পড়ল। ওড়নাটা নিয়ে দরজার দিকে এক পা বাড়াতেই হাজারা বেগম বলে উঠলেন, এই সুরি, কই যাস? মায়ের পা জোড়া থেমে গেল। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।